তো ওয়েলকাম টু দ্য ফোর্থ ক্লাস অফ দ্য ট্রেনিং। আমরা এখানে এই টেক্সটটাকে সুন্দর উচ্চারণে পড়া শিখবো, কিভাবে সুন্দর করে এই টেক্সটটাকে ইংলিশে পড়তে হয়, বা ইংলিশটাকে কিভাবে পড়তে হয় সুন্দর উচ্চারণে সেটা শিখবো। তার আগে নেটিভ ইংলিশ স্পিকাররা অর্থাৎ যাদের মাতৃভাষা ইংলিশ, তারা কিভাবে এই টেক্সটটাকে বলছে কত সুন্দর করে সেটা একবার আমরা একটু শুনে নেব এখনই। Hello, this is land transport information at Toronto Airport. How may I help you? Oh, good morning. I'm flying to Toronto Airport next week and I need to get to a town called Milton. Could you tell me how I can get there? Milton, did you say? Let me see. I think that's about 150 miles southwest of here. In fact, it's 147 miles to be exact. So it'll take you at least, say, 3 to 4 hours by road. Wow, is it as far as that? চমৎকার না? তাহলে এই যে দেখেন কত সুন্দর করে তারা বললো। আমরা চেষ্টা করব এরকম ভাবে ইংলিশটা বলার জন্য। তাদের অ্যাকসেন্ট তো আর কপি করার দরকার নাই। আমরা চেষ্টা করবো একটা স্ট্যান্ডার্ড উচ্চারণ যেন শুনতে ভালো শোনায়, শুনতে অনেকটা মানে অ্যাট্রাকটিভ কিংবা অনেকটা প্রফেশনাল শোনায়, সেটা একটু চেষ্টা করব। আমি একবার পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কেমন উচ্চারণ আপনারা শিখতে যাচ্ছেন। আমরা এভাবে শুরু করছি। হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন এট টরন্টো এয়ারপোর্ট। হাউ মে আই হেল্প ইউ? Oh, good morning. I'm flying to Toronto Airport next week and I need to get to a town called Milton. Could you tell me how I can get there? Milton, did you say? Let me see. I think that's about 150 miles southwest of here. In fact, it's 147 miles to be exact. So it will take you at least, say, 3 to 4 hours by road. Wow, is it as far as that? This is how we will read this text. We will learn to read this text. So আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা একদম হাতে কলমে বোঝানোর জন্য, শেখানোর জন্য এখানে বিভিন্ন কালার করে রেখেছি। ব্লু আছে, রেড আছে। যেখানে রেড কালার দেয়া সেই জায়গাতে উচ্চারণ করা লাগবে না বা দরকার নেই। আর যেখানে এই কালারটা দেয়া আছে সেখানে উচ্চারণ করব, ঠিক আছে, কিন্তু বর্তমানে যেভাবে করেন এভাবে না, একটু চেঞ্জ করে কোন পরিবর্তনটা করতে হবে সেটা আমি বলে দেবো, আপনারা শুনে আপনারা ইমিটেট করবেন, অনুকরণ করবেন। সো ইউ হ্যাভ টু রিপিট আফটার মি, যেহেতু এটা অল অ্যাবাউট প্রনাউন্সিয়েশন, উচ্চারণ। So আপনার মুখ থেকে বলতে হবে। আমি একটা বাক্যকে পড়বো, আপনি সেটা শুনে আপনি বলবেন। অলরাইট? আপনার মুখ থেকে আবার বলবেন, মাইক অফ রেখেই বলবেন, আমাকে শোনাইতে হবে না। আমি আমার পুরোটা শেখানো শেষ হয়ে গেলে দেন আপনাদের কাছ থেকে একজন একজন করে অনেকের কাছ থেকে শোনার চেষ্টা করবেন। কথা ক্লিয়ার? ওকে, তো শুরু করলাম। তো আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টের যে আরটা লাল, কারণ আর এর পরে টি আছে। মনে রাখবেন, আর অনেক জায়গায় কিন্তু লাল করা আছে। So, আর এর পরের বর্ণটা যদি কনসোনেন্ট হয়, এটা একই শব্দে হোক বা তার পরের শব্দে হোক, আর এর পরে যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট তো ডেফিনেটলি চিনেন, এই আই ও ইউ হচ্ছে ভাওয়াল, আর বাকি শব্দগুলোকে আমরা কনসোনেন্ট বলে। এর মাঝখানে আবার দুইটা সেমি ভাওয়াল আছে। এনিওয়ে, এটা হলো লেটারের দিক থেকে বিবেচনা করলে, বাট ইন টার্মস অফ প্রোনাউন্সিয়েশন সেই ক্ষেত্রে কিন্তু আবার টোটাল 44টা সাউন্ড, 44 সাউন্ডস ইন ইংলিশ। আর হচ্ছে এর মধ্যে 24টা হলো কনসোনেন্ট আর 20টা হচ্ছে ভাওয়ালস। এটা হলো আইপিএ, ন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। তো ওইদিকে আমি যাব না, অনেকেই বুঝবেন না হয়তো, আহ, সেই কারণে ওইদিকে যাব না আপাতত। তো শর্ট সময়ে বলা যাবে না এগুলো। আচ্ছা, আর একটা ব্যাপার বলি, আজকে কিন্তু উচ্চারণের আমি একটা ফুল গাইডলাইন দেব। মানে আমি মোর অফ এখানে গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি যে কি করবেন। মানে আমাদের এই অত অল্প সময়ে তো অনেক কিছু শেখা পসিবল না, আমরা চাইলে শিখতে পারছি না, বাট আই ক্যান গাইড ইউ, আই ক্যান গিভ ইউ সাম আইডিয়াস, আই ক্যান গিভ ইউ সাম সাজেশনস, ওকে, যেটা অনুসরণ করে আপনি অনেক দ্রুত শিখতে পারবেন। আজকের ক্লাসে এরকম গাইডলাইন, এই যে এখানে গাইডলাইন আছে, কোন কোন জিনিস স্টাডি করবেন, কিভাবে করবেন, সেগুলোর একটা ইন্ট্রোডাক্টরি মতো গাইডলাইন করব। তো মনোযোগ দিয়ে আগে এটা শিখুন, তারপর এটা শিখুন, দেন ফাইনালি আমাদের সেন্টেন্স মেকিং আছে, বাক্য তৈরি, ইংলিশ ভাষা শেখা, এবং অবশেষে আমাদের হোমওয়ার্ক এট দ্য সেম টাইম হচ্ছে গত হোমওয়ার্কের আনসার স্পিকিং প্র্যাকটিস সেশন আছে। এটা হচ্ছে ক্লাসের এজেন্ডা। তো শুরু করলাম। আপনারা আমার সাথে বলেন, আর এর পরে কনসোনেন্ট থাকলে আর উচ্চারণ বাদ। তো এটাকে ট্রান্সপোর্ট বলতেন, এখন বলবেন ট্রান্সপুট। পুট, পুট না বলে পুট, ট্রান্সপুট। ইনফরমেশন না বলে ইনফরমেশন, ইনফো পর্যন্ত বলবেন, তারপর মেশন, ট্রান্সপুট ইনফরমেশন। ওকে, হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপুট ইনফরমেশন।
খেয়াল করে দেখেন, ইনফরমেশন না, উই সে ইনফরমেশন। আর এর পরে এম আছে, এম তে ম সাউন্ড, সো এটা কনসোনেন্ট, অতএব এখানে আর এর উচ্চারণটা করা লাগবে না। ওকে, ইনফরমেশন, মেশন না বলে মেশন। ট্রান্সপোর্ট ইনফরমেশন এট টরন্টো এয়ারপোর্ট, এয়ারপোর্ট না বলে উই সে এয়ারপোর্ট। ওকে, এয়ারপোর্ট কি বলবেন? এয়ারপোর্ট, আর এর পরে পি আছে বাত, আর এর পরে টি আছে বাত। সো হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন এট টরন্টো এয়ারপোর্ট। ওকে, হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন অ্যাট টরন্টো। এটা কিন্তু দেখেন, টু রন টু। ওকে, টু রন টু, টু রন টু, টর্নেটো না কিন্তু, অনেকে টর্নেটো বলে ফেলেন, টর্নেটো ঘূর্ণিঝড় আনার দরকার নেই, এটা হচ্ছে টু রন টু, টু রন টু। ওকে, সো হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন এট টু রন টু এয়ারপোর্ট। এয়ারপোর্ট না বলে আর এর পরে পি আছে উচ্চারণ বাদ, আর এর পরে টি আছে উচ্চারণ বাদ। এয়ারপোর্ট। হাউ মে আই হেল্প ইউ, হাউ মে আই হেল্প ইউ না বলে হাউ মে আই হেল্প ইউ, হাউ মে আই হেল্প ইউ। ওকে, ও গুড মর্নিং, মর্নিং না বলে ওই সে মর্নিং। কেন? কারণ আর এর পরে এন আছে কনসোনেন্ট, সো উচ্চারণ বাদ দিয়ে দিলাম। ও গুড মর্নিং, ও গুড মর্নিং। এখানে গুড, ড উচ্চারণ কিন্তু গুড, অনেকেই ভুল করে বলে ফেলেন গুড। এখানে কি দ নাকি? দ তো নাই, গুড মর্নিং এরকম বলেন। মানে অনেকে শুদ্ধ উচ্চারণ বলতে মনে করেন, মনে জিহ্বা বাঁকা করে একটু বললেই উচ্চারণটা মনে হয় শুদ্ধ, এটাই মনে হয় শুদ্ধ উচ্চারণ না। নট রিয়েলি। শুদ্ধ উচ্চারণ মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবর্তন করতে হবে, কোন জায়গায় কি করতে হবে সেটা আমি এখন বলে দিচ্ছি, সেই অনুযায়ী আপনি একটু ট্রাই করেন। জিহ্বা বাঁকা করে বললেই কিন্তু হবে না, যে হাউ হাউ আর ইউ, আহ এরকম বললে হবে না। আপনাকে সুন্দর করে আপনি যেভাবে বাংলায় কথা বলছেন সেম ভাবে আপনি ইংলিশটা বলবেন, বাট কিছু কিছু জায়গায় পরিবর্তন আনবেন। কিছু কিছু লেটার বাদ দিয়ে দিতে হবে, কিছু কিছু জায়গায় একটু স্ট্রং ভাবে বলতে হবে। যেমন এখানে মেইশন বলছি, ইনফরমেশন না বলে মেইশন। এই সাউন্ড, অর্থাৎ শনের আগে যদি এ থাকে, এটাকে এই উচ্চারণ করা লাগে, এই। ওরা বলেন এই, কাউকে ডাক দিতে বলে, এই এদিকে তাকাও, সো এই যে এই সাউন্ড যেটা এখানে আছে, ইনফরমেশন, মেশন। ওকে, হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন এট টরন্টো এয়ারপোর্ট। হাউ মে আই হেল্প ইউ, হাউ মে আই হেল্প ইউ না বলে হাউ মে আই হেল্প ইউ। ও গুড মর্নিং, মর্নিং না বলে মর্নিং। আম ফ্লাইং টু টরন্টো এয়ারপোর্ট নেক্সট উইক, এয়ারপোর্ট না বলে এয়ারপোর্ট। আবার দেখছেন, নেক্সট উইক। আচ্ছা, এখানে আর এর পরে তো বুঝলাম, বাট এটা কিন্তু এক্স এর পরে টি আছে, এখানে একটা রুলস আমরা বলতেছি, রুল বলতেছি একটা, নিচে দেখে একটু তাকান। এস এন এল এফ সি এক্স এর পরে যদি টি থাকে বা ডি থাকে, তাহলে সেই টি অথবা ডি এর উচ্চারণ হবে না। এস এন এল এফ সি এক্স এর পরে টি অথবা ডি আসলে সেই টি অথবা ডি এর উচ্চারণটা হবে না, অনুচ্চারিত থাকবে। অলরাইট, সো এস এন এল এফ সি এক্স এর পরে টি ডি থাকলে উচ্চারিত হবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? বোঝা গেল? সো এই জায়গাতে কিন্তু আমরা এটাই দেখছি। আহ অলরাইট, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে, আহ কি আসলো, এখানে হচ্ছে মনে করেন যে আহ এক্স এর পরে টি আছে, তো এটা উচ্চারণ না করলে হবে, নেক্সট না বলে উই ক্যান সে নেক্সট। কি বলতে পারি? নেক্সট, নেক্সট। ওকে, নেক্সট বলতে পারি, এক্স এর পরে টি থাকলে উচ্চারণ না করলেও চলবে। যেমন এটাকে এন্ড না বলে উই ক্যান সে এন, শুধু এন বলতে হবে। তবে যদি কেউ নেক্সট বলে সমস্যা নাই, যেমন নেটিভরাও কিন্তু অনেক সময় নেক্সট বলে, আবার অনেক সময় নেক্সট বলে, দুইটা শরীর। আমি একটু প্লে করে শোনাচ্ছি যে তারা এখন কি বলছে এখানে। নেক্সট Hello, বলছে this নাকি is নেক্সট? land transport information at Toronto Air. May I help you? I'm flying out next week and to airport next week and I need to get airport next week. তাহলে কি বলে, নেক্সট নাকি নেক্সট? নেক্সট, নেক্সট উইক বলছে, তাহলে টি এর উচ্চারণটা বাদ দিয়ে দিচ্ছে। So আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারেন আর কি, তাদের মতো উচ্চারণ করতে চাইলে। সো আই এম ফ্লাইং টু টরন্টো এয়ারপোর্ট নেক্সট উইক। অলরাইট, ও গুড মর্নিং, আই এম ফ্লাইং টু টরন্টো এয়ারপোর্ট নেক্সট উইক এন্ড আই নিড টু গেট টু আ টাউন কল্ড মিল্টন। এখানে ঠ, খ, যে সি বা খ সাউন্ড গুলা আমি কি করে রেখেছি, এটাকে বলে অ্যাসপিরেশন। ইংলিশে তিনটা সাউন্ড আছে, প, ঠ এন্ড খ। এই তিনটা সাউন্ডকে ঠিকঠাক করতে পারলে আপনার অনেক ইংলিশ সাউন্ড ঠিকঠাক হয়ে যাবে। ফ, দুইটা টুরকে একসাথে করে স্ট্রং ভাবে বলতে হয়। ফ, যেমন ফ্যান, পট, পাওয়ার, পেন্সিল, প্যাক, পাবলিক, পেনশন, প্রোগ্রাম। সো ফ, ফ স্ট্রং ভাবে বলতে হয়। ঠ, যেমন টরন্টো, টাউন, টেল, টেক, যে দেখতে পাচ্ছেন, সো স্ট্রং ভাবে বলবেন।
টরন্টো, টাউন, টেল, 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 টেক, এভাবে বলবেন। তারপর হচ্ছে টু, টু এর দুইটা উচ্চারণ যদিও আছে, টু অথবা টা, এরকম ভাবে বললেন। তারপর হচ্ছে খ, যেমন কল্ড, কুড, কুল্ড না বলে কুড, খ, ক্যান, তাহলে কল্ড, কুড, ক্যান। আর আর আছে নাকি, তাহলে ভিতর থেকে চাপ দিয়ে আসতেছে, ওই যে তালু আছে না, প্যালেট, সফট প্যালেট, অর্থাৎ প্রথমে হার্ড প্যালেট, তার আরো ভিতরে, ভিতরে সফট প্যালেট, ও সেখান থেকে চাপ দিয়ে বের হচ্ছে। তো আপনি বলছেন যে এখানে আহ, যেমন কুড, কল্ড, ক্যান, অলরাইট, ভিতর থেকে চাপ দিয়ে আসতেছে। তো এই জিনিসটা এখানে করলেন। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। I'm flying to Toronto airport next week and I need to get to our town. এই যে এ, যেটাকে এ বলেন, এ টাউন, এ, এ, সো এই এটাকে আপনি সব সময় আ বলবেন, বাক্যের ভিতরে যেখানেই পান আ বলবেন। ঠিক আছে, এ বলতে কিছু নাই, সো এটা হচ্ছে আ, কি বলবেন, আ। অলরাইট, সো আশা করা যায় বুঝতে পারলেন। আ টাউন, আ টাউন, আ টাউন, অলরাইট। কল্ড, কল্ড মিল্টন। তারপর দেখেন খুড, খুড ভিতর থেকে চাপ দিয়ে আসতেছে, খুড, ঢ সাউন্ড, কুদ বললেন না কিন্তু, কুদ, কুদ এরকম বললেন না, এটা বলবেন হচ্ছে কুড, ভিতর থেকে খটাকে চাপ দিয়ে স্ট্রং ভাবে বের করবেন। কুড, কুড ইউ টেল মি হাউ আই ক্যান গেট দেয়ার, যে ক্যান, ক্যান গেট দেয়ার, এই জায়গা থেকে কেন বাদ যাচ্ছে? দেখেন আর এর পরে তো ই আছে না, এবং আর এর পরে ই থাকা সত্ত্বেও কেন বাদ যাচ্ছে? সো নিয়মটা হলো, আর এর পরে কনসোনেন্ট থাকলে বা পাংচুয়েশন থাকলে আর উচ্চারণ হয় না, এটা হলো নিয়ম। সো আর এর পরে এখানে, এখানে এই যে মানে বিরাম চিহ্ন আছে, পাংচুয়েশন আছে। এখন ই, ই, ই এর উচ্চারণ আগে থেকে হয় না। আপনি কি কখনো বলেছেন দেয়ারি, বা এটাকে কি হিয়ারি বলেছেন? বলেন নাই। সো ই এর উচ্চারণ আগে থেকে বাদ, দিস ইজ ওয়াই এটার শেষে আর এর পরে আছে কোয়েশ্চন, দ্যাটস ওয়াই আমরা এটাকে উচ্চারণ করছি দেয়া, এটাকে হিয়ার না বলে হিয়ার। ওকে, সো কুড ইউ টেল মি হাউ আই ক্যান গেট দেয়ার, কুড ইউ টেল মি হাউ আই ক্যান গেট দেয়ার। ওকে, could you tell me how I can get there? বুঝে গেল? মিল্টন, did you say? সে না বলে সেই। ওকে, আর এখানে আরেকটা কথা বলি, যেমন এই জায়গাতে কিন্তু দুইটা প্রশ্ন, দুইটা প্রশ্ন একসাথে থাকলে দিস ইজ কল এমবেডেড কোয়েশ্চন। এমবেডেড কোয়েশ্চন হলে সেই ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা, এটা তো নর্মালি অক্সিলারি দিয়ে শুরু হয় সাবজেক্টের আগে, বাট সেকেন্ড যে প্রশ্নটা সেখানে কিন্তু অক্সিলারিটা সাবজেক্টের পর পরে হয়। তো দুইটা প্রশ্ন একসাথে হলে দ্বিতীয় প্রশ্নের বেলায় অক্সিলারিটাকে, যেমন ক্যানটাকে সাবজেক্টের পরে দিচ্ছি। সো এটা কিন্তু হাউ আই ক্যান গেট দেয়ার, বুঝে গেল? সো কুড ইউ টেল মি হাউ আই ক্যান গেট দেয়ার। মিল্টন, ডিড ইউ সে? ডিড ইউ কে অনেক সময় আমরা ডিড ইউ বলে, এটার কারণ হলো ইয়ট কোলেসেন্স নামের একটা কনসোনেন্ট ক্লাস্টার আছে। এখানে বলা হয় যে দুইটা সাউন্ড মিলে একটা হয়ে যায় আর কি, অর্থাৎ কোন শব্দের শেষের দিকে ডি, তারপরে শব্দের শুরুতে ওয়াই থাকলে ডি এর উচ্চারণ ড না হয়ে জ হয়ে যায়। ডিড ইউ কে উই ক্যান সে ডিড ইউ। মিল্টন, ডিড ইউ সে? সে না বলে সে। মিল্টন, ডিড ইউ সে? Let me see, okay, we can say let me see. I think that's about, okay, 150 miles southwest of here. I think that's about 150 miles, 150 miles। 150 বা 100 পরে যে সংখ্যা, এখানে একটা ব্যাপার আছে। এখানে হচ্ছে মাঝখানে একটা এবং বলতে হবে, এন্ড দিতে হবে, অর্থাৎ প্রথমে তো কত হান্ড্রেড এটা উল্লেখ করেন, তারপর মাঝখানে একটা এন্ড দিয়ে দশের সংখ্যাটা বললেন, 150, 150, 150 miles southwest of here. In fact, it's 147 miles to be exact. To be exact, 147 miles to be exact. So it will take you at least say 3 to 4 hours by road. 3 থেকে 4 ঘন্টা by road. Okay? So এখানে আমরা যেমন যদি বলি 250, তাহলে কি হবে? 250, 147, 147, এভাবে বলবেন আর কি। তো যাই হোক, আমি এই জায়গাটা আবার বলি, আই থিঙ্ক, আমার মনে হয়, দ্যাটস অ্যাবাউট 150 মাইলস সাউথ ওয়েস্ট অফ হিয়ার। এই যে ও এফ, এফটাকে ফ না বলে আপনি বলবেন ভ, ভ, অফ হিয়া, উপরের দাঁত, আপার টিথ, লোয়ার লিপ একসাথে হয়ে স্ট্রং ভাবে উচ্চারণ হবে, অফ হিয়া, অফ হিয়া। হিয়ারটাকে হিয়া বলছি কারণ ওই যে আর এর পরে এখন ফুল স্টপ আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে হিয়া বলছি, অফ হিয়া। আই থিঙ্ক দ্যাটস অ্যাবাউট 150 miles southwest of here. In fact, অথবা ইনফ্যাক্ট না বলে উই সে ইনফ্যাক্ট, এই যে সি এর পরে টি আছে, উচ্চারণ না করলে চলবে। ইনফ্যাক্ট ইটস 147 miles to be exact.
147 miles to be exact. Exact we say exact. So it will take you at least say 3 to 4 hours by road. So it will take you at least say 3 to 4 hours by road. 3 থেকে 4 ঘন্টা রোড দিয়ে। So it will take you at least say 3 থেকে 4 ঘন্টা। It will takeটাকে স্ট্রং ভাবে বলবেন আর এক্সাক্টটাকে একটু বলা দরকার। সো ইনফ্যাক্ট ইটস 147 মাইলস টু বি এক্সাক্ট। এক্সাক্ট কে অনেক সময় আমরা এক্সাক্ট বলে ফেলি, এটা হচ্ছে এক্সাক্ট। ইএক্স থেকে ইগ হয়, ইগ। ইএক্স এর পরে ভাওয়েল থাকলে ইগ, আর যদি ইএক্স এর পরে কনসোনেন্ট থাকে ইক, খ। আমি কিছু এক্সাম্পল দেই, যেমন এক্সাক্ট, এক্স্যাক্টলি, এক্সাম, এক্সামিনেশন, এক্সামিন, এক্সাম্পল। ওকে, যে গ। আর ক যেমন ইকসেপ্ট, চেঞ্জ। ওকে, এক্সকিউজ। খ ইগ আর হচ্ছে ইক, ইগ ইক সামান্য পার্থক্য, তাও বলে দিলাম। তাহলে এক্সাক্ট, এক্সাক্ট বলবেন না, এক্সাক্ট। টি এর উচ্চারণটা হচ্ছে না, যেহেতু সি এর পরে টি আছে। ওকে, সো এই যে সি এর পরে টি থাকলে উচ্চারণ না করলে হবে শব্দের শেষে থেকে। সো এক্সাক্ট। সো ইনফ্যাক্ট ইটস 147 miles to be exact. So it will take you, বলা যেতে পারে, take you at least say, সেটাকে we say 3 থেকে 4 ঘন্টা, 3 to 4, 3 থেকে 4। এখানে একটা ভুল করে ফেলেন, দেয়ার টু 4 বলে ফেলেন। দেয়ার না, এটা 3। আমি পাশের সংখ্যায় লিখে দিছি 3, এই যে 3 লিখে দিছি 3, 1 to 3 to 4, 3 to 4 hours, 3 থেকে 4 ঘন্টা। আওয়াজ, এই এর উচ্চারণটা হচ্ছে না, আর আর এর উচ্চারণটা বাদ যাচ্ছে। আওয়াজ বাই রোড। ওয়াও, ইজ ইট অ্যাজ ফার অ্যাজ দ্যাট? তাহলে আমরা পুরোটা এখন একবার পড়ি, তাহলে আপনাদের কাছ থেকে তারপর শুনবো। হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন এট টরন্টো এয়ারপোর্ট। আপনারা বলেন তো আমার সাথে সাথে, হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট। ওকে, আর উচ্চারণটা বাদ, ইনফরমেশন এট টরন্টো এয়ারপোর্ট। ওকে, তারপর বলুন, হাউ মে আই হেল্প ইউ? ও, গুড মর্নিং। I'm flying to Toronto Airport next week. আরেকটা কথা, যে এক লাইন একখানে বলবেন, একটা শব্দ, যেমন আই এমটাকে বলছি, আই এমটাকে কি বলছি? বলছি। ফ্লাইং টু, এই যে I'm flying to Toronto Airport next week. আপনি যদি ব্যাঙে বলে যে I am flying to Toronto Airport next week, এভাবে হবে না? এভাবে হবে না। এক লাইনকে একটানে বলতে হবে, এন্ডের আগ পর্যন্ত বা কমার আগ পর্যন্ত। ওকে, কোনো ব্রেক ছাড়া, কোনো পজ ছাড়া। I'm flying to Toronto Airport next week. Okay, and I need to get to a town called Milton. আবার বলেন, and I need to get to a town called কলেট না বলে called Milton. বলেছেন called Milton। তারপর, could you tell me how I can get there? স্ট্রং ভাবে, could you tell me how I can get there? Okay, Milton, did you say? সেটাকে say, ওকে, এ ওয়াই থাকলে এই বলতে হয়। say, let me see. Okay, I think that's about 150 miles southwest of here. In fact, it's 147 miles to be exact. So it will take you at least say 3 to 4 hours by road. Wow, is it as far as that? Alright, তাহলে আমি আবার বলে দিচ্ছি, আপনাদের কাছ থেকে এখন শুনবো। হ্যালো, দিস ইজ এক টর্নে বলবেন, হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন এট টরন্টো এয়ারপোর্ট। হাউ মে আই হেল্প ইউ? Oh, good morning. I'm flying to Toronto Airport next week, and I need to get to a town called Milton. Could you tell me how I can get there? Milton, did you say? Let me see.
I think that's about 150 miles southwest of here. In fact, it's 147 miles to be exact. So it will take you at least say 3 to 4 hours by road. Wow, is it as far as that? All right. So now, সুন্দর উচ্চারণে কে কে বলতে চান বা বলতে পারবেন হাত তুলেন, আপনাদের কাছ থেকে শুনবো, সুন্দর করে বলবেন। কয়েকজনের কাছ থেকে শুনবো, 2-3 জন 4 জন। সেলিনা আক্তার শিউলি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করেন, এক লাইন একটানে বলবেন, আর জিহ্বা বাঁকা করে বলা যাবে না, সুন্দর করে ট্রাই। Okay. Hello, this is Land Air Transport Information at Toronto Airport. How may I help you? Oh, good morning. I'm flying to Toronto Airport next week, and I need to get to a town called আরে স্ট্রং ভাবে Milton. বলে, আ টাউন কল্ড, খ ঠ স্ট্রং ভাবে বলবেন। I Called need to get to Milton. a town called Milton. I need to get to a town called Milton. Could you tell me how can I get there? How I can, how can Milton. I না, এটা হচ্ছে how I can, can টা Sorry. সাবজেক্টের পরে। Could আরো you স্ট্রং tell ভাবে, me how I could you tell me how I can get there? could you tell me how I can get there? Milton? Did you say? Let me see. I think that's about 150 miles southwest of here. In fact, it's 147 miles to be exact. So it will take you at least say 3 to 4 hours by road. Wow, is it as far as that? মাশাআল্লাহ, দ্যাটস গ্রেট। ওকে, সুন্দর বললেন। এখন এই যে আপনি ক্লাসটা করলেন উচ্চারণের এই যতক্ষণ পর্যন্ত, এখন এই ক্লাস করার পরে আপনার কতটুকু চেঞ্জ দেখতে পাচ্ছেন? আমি তো জানি না আপনার আগে কি অবস্থায় ছিলেন, বাট এই ট্রেনিংটা নিয়ে উচ্চারণে কতটুকু চেঞ্জ দেখতে পেলেন? কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? জি আপু, জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস গ্রেট। ওকে, সো আমরা আরেকজনের কাছে যাই, মিস্টার নাহিদ হোসেন আমাদের। ওকে, Hello, this is Land Transport Information at Toronto Airport. How may I help you? Oh, good morning. I'm flying to Toronto Airport next week, and I need to get a town called Milton. Could you tell me how I can get there? Milton, did you say? Let me see. I think that's about 150 miles southwest of here. In fact, it's 147 miles to be exact. So it will take you at least say 3 to 4 hours by road. Wow. Is it as far as that? ওকে, আমি অডিওটা দিয়ে দিব, আর একটু অডিওটা শুনে শুনে প্র্যাকটিস করলে আরো সুন্দর হবে, বা যথেষ্ট সুন্দর হয়েছে। যে ক্লাস করার পর নিজের উচ্চারণের চেঞ্জ দেখতে পাচ্ছেন? জি স্যার, অনেক চেঞ্জ আছে। মাশাল্লাহ। ওকে, আমি তো আর আগের উচ্চারণ শুনি নাই, দ্যাটস ওয়াই আই এম আস্কিং দ্যাট কোয়েশ্চেন, যে আগে কি অবস্থায় ছিল এখন কি অবস্থা, ওটা আমি এখন যতটুকু শুনলাম। মাশাল্লাহ। সো আবু হানিফ, অডিও টিম, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ইকো নাকি না ডাবল ডিভাইস? হ্যাঁ, একটা। Hello, this is Land Transport Information at Toronto Airport. How may I help you? Oh, good morning. I'm flying to Toronto Airport next week, and I need to get a town called Milton. Could you tell me how I can get there? Milton, did you say? Let me see. I think that's about 150 miles southwest of here. ইকো হচ্ছে কেন? In fact, it's আচ্ছা বলেন, সমস্যা নেই। It's 147 miles to be exact. So it will take you at least say 3 to 4 hours by road. Wow, it is as far as that.
ইকো কেন হচ্ছে? এটা কি ডিভাইসের প্রবলেম নাকি ইয়ারফোন দিয়ে নাকি না স্যার, আমি পিসি আর হচ্ছে ফোন দিয়ে জয়েন করছি, ওই জন্য ওকে ওকে, বলছি। একটা থেকে অফ করে রাখলে চলতো। তাহলে আমরা কিছুক্ষণের জন্য একটা ওয়াজের মাঠে চলে গেছিলাম, বা একটা মানে ইসলামিক একটা সঙ্গীত এই দিয়ে করা, যেটা এখানে চলে গেছিলাম, আবার ব্যাক করলাম ক্লাস। এনিওয়ে, আই ওয়াজ কিডিং, নো প্রবলেম। মিস অনন্যা, আপনি বললেন তো দেখি, সুন্দর করে বলবেন। Hello, this is Land Transport Information as Toronto Airport. How নর্মাল may I নর্মাল help? সাউন্ড, নর্মাল, আপনার নিজের টোন, যেভাবে বাংলায় কথা বলবেন সেভাবে বলুন। কোন জায়গায় কোন চেঞ্জটা করতে হবে, আমি যে ইনস্ট্রাকশন দিলাম সেই অনুযায়ী একটু বলার ট্রাই করুন প্লিজ, জোরে Okay. একটু। Hello, this is Land Transport Information at Toronto Airport. How may I help you? Oh, good morning. I'm flying to Toronto Airport next week, and I need to get to a town called Milton. Can you tell me how I can get there? Milton, did you say? Let me see. I think that's about 150 miles southwest of here. In fact, it's 147 miles to be exact, so it will take you at least say 3 to 4 hours by road. Wow, is it as far as that? ওকে, আহ কি চেঞ্জ করতে হবে বলেন তো দেখি, বুঝতে পারছেন কিনা। তো এখানে যেমন ফার্স্ট অফ অল আমরা ট্রান্সপোর্ট ইউজ করেছি কারণ এখানে কনসোনেন্ট থাকার কারণে আমরা আর কে সাইলেন্ট না সাইন না, ওভারঅল আপনার কৃষিতে মানে ন্যাচারাল যে টোনের বাইরে গিয়ে আর একটা আর্টিফিশিয়াল কি আসার কারণে আহ শুরুর দিকটা সুন্দর হলো, আর শেষের দিকে কিছু সাউন্ড মনে হলো যে এটা মানে অতিরঞ্জিত মানে হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে এই জায়গাটা একটু ফিক্স করা দরকার। তো সেটা কিভাবে করতে পারেন, আমার সাজেশন হলো আমি অডিওটা দিয়ে দিব, তারা যে সাউন্ডটা বলে ওইটাই, আলাদা করে কিছু অ্যাড করতে হবে না, আপনি ওইটা অনুযায়ী একটু ট্রাই করেন। মানে চেষ্টা ঠিক আছে, অ্যাপ্রিসিয়েটিং, প্রশংসার যোগ্য, কিন্তু ওই চেঞ্জটা লাগবে, ন্যাচারাল টোন, বি বাংলাদেশি। ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু বি an American or a British person, just try to be Bangladeshi, but try to pronounce each word and sentences correctly so that other people understand. Okay, that's my feedback. ওকে স্যার Okay, থ্যাংক my ইউ dear. So আমরা আর কার কাছে যাব? আম, আমাদের ভাইদের মধ্যে থেকে একজনকে, মিস্টার বকুল খন্দকার, একটু সুন্দর করে নিজের মতো করে মানে বাংলা যেভাবে কথা বলেন এভাবে বলেন, বাট কোন জায়গায় কোন চেঞ্জটা লাগবে, যেমনটা বললাম, কোথাও বাদ দিতে হবে, কোথাও একটু হচ্ছে আহ, সুন্দর করে স্ট্রং ভাবে বলতে হবে, সেটা একটু মেনটেন করে বলার ট্রাই করুন, মাই ডিয়ার ব্রাদার। Assalamu alaikum. Hello. This is Land Transport Informations at Toronto Airport. How may I help you? Oh, good morning. I'm flying to Toronto Airport next week, and I need to get to a town এটাকে called. বলেন টাউন। I need to get a town called Milton. Could you tell me? Could you tell me how I can get there, Milton? Did একটু you এই জায়গাটা say? স্ট্রং ভাবে বলেন তো একটু, কুড ইউ টেল মি, খুদটাকে Could you আরো tell? স্ট্রং ভাবে, খুড, Could you tell? Could you tell me টেল, how I could you tell? tell me how I can get there? Could you tell me how I can get there? ক্যান Milton. খ সাউন্ড স্ট্রং ভাবে বলেন, ভিতর থেকে চাপ দিয়ে, ক্যান। How I can get there? এই তো, হ্যাঁ। Milton. Did you say? Let me see. I think that's about 150 miles southwest of here. In fact, it's 147 miles মাঝখানে to একটা be এন্ড বলতে exact. হবে, 100 এন্ড 147 miles to be exact. এক্সাক্ট, So এক্সাক্ট, exact. এক্স্যাক্টলি, হ্যাঁ। So it will take it will take you at least say 3 to 4 hours by road. Wow, it is as fair as that. ইজ ইট অ্যাজ ফার অ্যাজ দ্যাট? সুন্দর, মাশাআল্লাহ, অ্যাপ্রিসিয়েটিং। সো চেঞ্জ দেখতে পাচ্ছেন? ডু ইউ ফিল এনি চেঞ্জ উইদিন ইয়োর সেলফ আফটার টেকিং দিস ক্লাস? উচ্চারণের চেঞ্জ আসলো মিস্টার বকুল? Yes, sir. হ্যাঁ, আমি সেটা দেখতে পাচ্ছি। অলরাইট, তো চেষ্টা করলে আরো সুন্দর, আরো সুইট হবে, বাট আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। এখন
আরো 30 জন, 28 জন, 29 জন বলতে চান, বাট আনফরচুনেটলি উই হ্যাভ সো মেনি স্টাফ, সো মেনি স্লাইডস টু কভার, but we have a limited amount of time. As you know, we have only around 30 minutes, so I have to complete all the other slides. So if you guys give me the permission to proceed, I will proceed. ওকে, আপনারা যদি অনুমতি দেন আমি এগিয়ে যাব সামনে। আমি কি একটু এগিয়ে যাব আপনারা যদি বলেন? আর এটাকে হোম টাস্ক হিসেবে দিয়ে দিব লাইক বিফোর, বাট এটা একটু ব্যতিক্রম। কিরকম? আপনি পুরোটা অডিওটা রিডিং পরে পরে গ্রুপে ভয়েস পাঠাবেন, ভয়েস ক্লিপ পাঠাবেন। রিডিং পরে গ্রুপে ভয়েস পাঠালে কি হবে, আমি সবার গুলো শুনতে পারবো এট দ্য সেম টাইম। ওকে, কোনো ঝামেলা ছাড়া আমি সবার উচ্চারণটাই বা পড়াটা শুনতে পারবো। সো দিস ইজ ইউর হোম টাস্ক 4। তো এটা সবাই, আমি অডিওটা সহ আজকে দিয়ে দিব, চেষ্টা করবো ইনশাল্লাহ, যেন বারবার শুনে আর ভালো করে শিখেন কি করবে, করতে পারেন আর কি। তাহলে আপনারা সবাই হোমওয়ার্কটা করবেন তো, এবং আমি কি সামনে আগাতে পারি, কি বলেন? না এখন করে জি বলুন। অবশ্যই স্যার, অলরাইট, অলরাইট, সো লেটস প্রসিড। আমরা সামনে এগিয়ে যে জিনিসটা প্রথমে আলোচনা করবো, এখানে এবিসির কানেক্ট উচ্চারণ আছে, কে যেন জিজ্ঞেস করছিল একদিন। এনিওয়ে, আমরা যে জিনিসটা আহ, বলতে চাই, আই ওয়ান্ট টু গিভ ইউ সাম সাজেশনস, আই ওয়ান্ট টু গিভ ইউ সাম আইডিয়াস, যেগুলো অনুসরণ করে আপনার উচ্চারণটা অনেকটা সুন্দর করে ফেলতে পারেন। মানে কোন কোন টপিক স্টাডি করতে হবে। দেখেন, এখন টপিক স্টাডি করার জন্য আর কোনো ইস্যুজ নাই। ইউ হ্যাভ ইউটিউব, ইউটিউব অ্যাপ, সার্চ দিবেন, চলে আসবে, দেখবেন। ওকে, এই টপিক গুলো জানা বা কোনগুলো জানতে হবে, কোনগুলো জানার দরকার নেই, এটা বলে দেওয়াটা জরুরি। এন্ড দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু ডু। ইউ হ্যাভ গুগল, দ্যাট মিনস ইউ হ্যাভ এভরিথিং। সার্চ দিবেন, জানবেন, স্টাডি করবেন। এখন কোন উচ্চারণ সুন্দর করতে হলে কোন কোন টপিক স্টাডি করতে হয়, সেটার আমি একটা ফুল গাইডলাইন দিচ্ছি। এর বাইরে তেমন কিছু পড়া লাগবে না। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ডটিকে ঠিকঠাকভাবে উচ্চারণ করতে হবে। আমরা ইংলিশে অনেকগুলা শব্দ আছে যেগুলো মানে ভুল উচ্চারণ করি। 3000 শব্দ নিয়ে আমি একটা স্টাডি করছিলাম, সেখানে 417টার মতো শব্দ পেয়েছিলাম যেগুলো বাংলাদেশের শিক্ষার্থীরা ভুল উচ্চারণ করে, আমার একটা স্টাডি দেখে আর কি বের হয়ে আসছে। সো বেসিকলি এই যে প্রত্যেকটা শব্দকে ঠিকঠাক ভাবে উচ্চারণ করতে পারা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি খেয়াল রাখবেন প্রত্যেকটা শব্দকে সঠিকভাবে উচ্চারণ করেন। এখন কিভাবে বুঝবেন সেটা? নর্মালি একটা শব্দকে যখন কনফিউজ ফিল করবেন যে এটা উচ্চারণটা কি ঠিক হচ্ছে, গুগলে সার্চ দেবেন, গুগল ট্রান্সলেট আছে, সেখানে সঠিক উচ্চারণটা বলে দিবে। বা অক্সফোর্ড বা কেমব্রিজ ডিকশনারিতে সার্চ দিলে বা গুগলে সার্চ দিলে চলে আসে উচ্চারণ। তো দূরে যাওয়ার দরকার নেই, তো উচ্চারণটা শুনে সঠিক উচ্চারণটা শিখে ফেলবেন। আহ এই হলো ব্যাপার। 2 নম্বর হচ্ছে ওয়ার্ড স্ট্রেস শিখতে হবে এবং সেন্টেন্স স্ট্রেস শিখতে হবে। ওয়ার্ড স্ট্রেস মানে, স্ট্রেস শব্দ হচ্ছে ছাপ। যেমন আমি স্ট্রেসে আছি, তার মানে কি আমি চাপে আছি। তো এখন এই যে চাপে আছি আমি, স্ট্রেস মানে চাপ। ওয়ার্ড স্ট্রেস মানে কি? ওয়ার্ড স্ট্রেস মানে সেন্টেন্স, ওয়ার্ডের মধ্যে চাপ, ওয়ার্ডের ভিতরে কোনো একটা জায়গায় জোর দিয়ে পড়া বা চাপ দিয়ে পড়া। মানে পুট অ্যান এমফাসিস একটা সার্টেন প্লেসে, সেটা হলো ওয়ার্ড স্ট্রেস। মানে যেমন আমি উদাহরণ হিসেবে এই শব্দটাই বলি, কথার কথা ইনফরমেশন। এখানে দেখেন, শোনের আগে যে মেই, এই জায়গাতে জুড়ে বলতেছি কিন্তু একটা চাপ দিয়ে পড়তেছি, ইনফরমেশন, তাই না? ইনফরমেশন, এই যে ওয়ার্ডের মাঝখানে যে আমি একটা চাপ দিয়ে পড়লাম, এরকম অনেক জায়গা পাবেন যেখানে চাপ দিয়ে পড়তে হয়, এবং এটাকে বলে ওয়ার্ড স্ট্রেস। এই ওয়ার্ড স্ট্রেস নিয়ে স্টাডি করবেন একটু। সেন্টেন্স স্ট্রেস, 3 নম্বর হলো সেন্টেন্স স্ট্রেস, মানে বাক্যের ভিতরে নির্দিষ্ট কিছু শব্দ আছে, বিশেষ করে বাক্যের শুরুর দিকেই, শেষের শব্দটা বাদে আর কি, একটু সামনের দিকে যে শব্দগুলো, ওই শব্দগুলোতে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোকে চাপ দিয়ে পড়তে হয় নর্মালি। কোনগুলোকে চাপ দিয়ে পড়বেন, এর প্রাইমারি প্রিন্সিপাল যেটা, সেটা হলো যে শব্দ মূল অর্থ বহন করে একটা বাক্যের, সেটাকে চাপ দিয়ে পড়তে হয়। নর্মালি 4 ধরনের শব্দকে চাপ দিয়ে পড়তে হয়। নাউন, ওকে, তারপর হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলাকে চাপ দিয়ে পড়তে হয়। আর চাপ ছাড়া অন্যান্য শব্দ যেমন আর্টিকল, প্রেপোজিশন, কনজাংশনস, হ্যাঁ, প্রনাউন্স, এগুলাকে চাপ ছাড়া নর্মালি পড়তে হয় আর কি বাক্যের ভিতরে। নাউন, মেইন ভার্ব, অ্যাডজেক্টিভ, দে আর কল কন্টেন্ট ওয়ার্ডস। ওই কন্টেন্ট ওয়ার্ডস কে চাপ দিয়ে পড়তে হয় বাক্যের শুরুর দিকটা বা শেষের দিকের একটু আগে, তখন পেলে। আর এর মূল প্রিন্সিপাল হচ্ছে, যেটাকে আপনি মনে করেন যে জুড়ে বলতে চান, মানে যেটাকে মূল অর্থ মনে করতেছেন বাক্যের, ওটাকে চাপ দিয়ে পড়বেন। তো এটাকে বলা হয় সেন্টেন্স স্ট্রেস। আমি একটু একটু ধারণা দিয়ে দিচ্ছি আর কি, ফুল তো আমার এখানে সময় কম, শেখাতে পারবো না। দেন হচ্ছে ইন্টোনেশন। ইন্টোনেশনের সহজ সরল মানে হলো
আপনার স্বরের ওঠানামা, স্বর মানে কণ্ঠ, এই যে আমি কথা বলছি কখনো টেনে জুড়ে বলতেছি, কখনো আবার কথাটা নেমে যাচ্ছে, এই যে আপস এন্ড ডাউনস বা আমার যে স্বরের যে আপস এন্ড ডাউনস ওঠানামা, রাইজিং এন্ড ফলিং, এটাকে বলে ইন্টোনেশন। সেটা প্রাইমারিলি দুই ধরনের, রাইজিং আর একটা হচ্ছে ফলিং। বিশেষ করে বাক্যের শেষের দিকে, একদম শেষের দিকে ইন্টোনেশনটা হয়ে থাকে। আহ বিশেষ করে শেষের দিকে কোন কোন দুই প্রকার তো বললাম, যে রাইজিং এবং ফলিং। রাইজিং মানে আপনার কণ্ঠটা উপরে উঠে যাবে, আপনার স্বর, সুর না কিন্তু, সুর মানে তালে তালে গান করে এগুলো সুর। স্বর মানে আমার কণ্ঠ, সাউন্ড, এটা উপরে একটু জুড়ে বলবো। যেমন ইয়েস নো কোয়েশনের বেলায় শেষের শব্দটাকে জুড়ে বলতে হয়। যেমন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, ইংলিশটাকে আমি একটু চাপ দিয়ে জুড়ে একটু বললাম, তাই না? ওকে, ওকে, ডু লাইক মি, ওকে, আর ইউ গোয়িং দেয়ার, এরকম ভাবে শেষের প্রশ্ন ইয়েস নো কোয়েশন আমি রাইজিং টোন দিয়ে বললাম। তারপর আনসার্টেনটি বা সারপ্রাইজ, রিয়েলি, সো জুড়ে বললাম, রাইট? এগুলো এটাকে জুড়ে বলতে হয়। তারপর ধরেন হতে পারে আরো বিভিন্ন আছে। তাহলে ইন্টোনেশন এরকম। ফলিং কখন? দেন ফলিং হচ্ছে ধরেন অ্যাসার্টিভ বাক্য বা ইম্পারেটিভ বাক্য, ডব্লিউএস কোয়েশন, সেক্ষেত্রে ফলিং হয় শেষের দিকে গিয়ে আস্তে করে কণ্ঠটা নামায় নামায় দিচ্ছেন, আপনার বোঝাচ্ছে যে বাক্যটা শেষ। তো এটা একটু স্টাডি করলে আপনি এটা ডিপে যেতে পারবেন। ইংলিশ ভাষা এটা 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 একটা মনে করেন যে শুধু কি না যে আপনি নর্মালি বলবেন, এই ইন্টোনেশন এই জিনিসটার মাধ্যমে আপনার 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 কোন মানে কোন ইমোশনে আছেন, আপনার ইন্টেনশন কি, উদ্দেশ্য কি কথার, ঠিক আছে, বা আপনি আসলে কোন টোনে কথাটা বলছেন, অনেক কিছু বোঝায়। দিস ইজ ওয়াই ইউ হ্যাভ টু লার্ন ইন্টোনেশন ইংলিশটাকে সুন্দর করার জন্য। দেন কন্ট্রাকশনস, কন্ট্রাকশনের সহজ সরল মানে হইলো যে সংক্ষেপণ, সংক্ষেপ করে বলা। ওই যে আমরা আই এম কে আইম, ইট ইজ কে ইটস, ওকে, দেয়ার কে দেয়, এরকম ভাবে যে শর্ট করে বলতেছে এটাকে ইন্টোনেশন বা কন্ট্রাকশন বলে। আমি আগামীকাল দিব একটা লিস্ট দেবো আপনাদেরকে। সো দেন হচ্ছে অ্যাসপারেশন, অ্যাসপারেশন যেমনটা বললাম ওই যে ফ, ছ, খ, এই তিনটাকে ঠিকঠাক করে পড়া, এটাকে অ্যাসপিরেশন বলে। এবং খ, ছ, খ কে কিভাবে পড়বেন আমি আশা করি বুঝে দিতে পারলাম। আপনার হাত যদি সামনে রাখেন মুখের, যখন এগুলোকে প্রনাউন্স করছেন, when you if you put your hand in front of your mouth when pronouncing these words, you will notice an explosion of air like খ, ঠ and খ। So একটা বাতাসের মানে একটা কম্পন আসতেছে, এই জিনিসটাকে বলে অ্যাসপিরেশন। সো ইউ হ্যাভ টু লার্ন ইট। নেক্সট হচ্ছে সাইলেন্ট লেটার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। শব্দের মাঝখানে, শব্দের শুরুতে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন লেটার থাকে যেটা উচ্চারিত হয় না, থাকে ঠিক আছে, বাট উচ্চারিত হয় না, ঠিক আছে। সো এই জিনিসটাকে কি বলি? মানে আমরা সাইলেন্ট লেটার বলি। যেমন সাইলেন্ট লেটার এ, এ দিয়ে একটা এক্সাম্পল বলি। যেমন আমরা বলি না অটোমেটিক্যালি, এটা ভুল উচ্চারণ, সঠিক হচ্ছে অটোমেটিকলি। বেসিক্যালি বলি না, এটা হবে বেসিকলি, কারণ এটা সাইলেন্ট হয় এখানে। আইসি এই ডবল থাকলে ইকলি হয়, মানে এটা উচ্চারণ হয় না। সাইলেন্ট লেটার বি দিয়ে একটা এক্সাম্পল বলি। বি, যেমন ধরেন এম বি থাকলে বি সাইলেন্ট। যেমন বম, বম এম বি, কিন্তু বম্ব তো আর বলেন না, বম, টম, ল্যাম, রাইট, ডাম, এরকম শব্দ বা বিটি থাকলে সেই ক্ষেত্রে সাইলেন্ট। যেমন ডাউট, আপনি কি ডাবুট বলেন কখনো? বা সূক্ষ্ম, ডেট, ডিবিটি, ডেট, বা না, ডেট মানে ঋণ, সূক্ষ্ম ওর ইংলিশ কি? সাটল। ওকে, এই যে সাবটুল না বলে ওই সাটল, সাবটুল কিন্তু বলি না, বিটা সাইলেন্ট হয়। তো এইভাবে সাইলেন্টার সি ডি প্রত্যেকটারই মোটামুটি আছে, সবগুলো নাই, বাট অনেক প্রতিটারও আছে সাইলেন্ট লেটার্স। এটা একটু স্টাডি করতে হবে। দেন কিছু উচ্চারণের হ্যাকস শিখতে হবে, যেটা আমি অলরেডি কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি। আমি অনেকগুলো ক্লাসে উচ্চারণের প্রতিটা ক্লাসে উচ্চারণে কিছু না কিছু দেখাচ্ছি, কারণ উচ্চারণটা কিন্তু ঠিকঠাক করতে হবে। আমার এই ক্লাসের আমরা ইংলিশ ভাষায় শিখতেছি না অলরেডি, আপনাদের প্রতিটা ক্লাসেই সোফার যতগুলো ক্লাস করলাম উচ্চারণের দিক থেকে অ্যাটেনশন দিচ্ছি, এটা কিছু টেকনিক্স দিচ্ছি, কিছু হ্যাকস দিচ্ছি। আজকে তো টোটাল একটা অনেক একটা সময় দিলাম। দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস টাং টুইস্টার্স, জিহ্বার জড়তা দূর করার জন্য, বিভিন্ন সাউন্ড ঠিকঠাক করার জন্য টাং টুইস্টার্স কিন্তু প্র্যাকটিস করাটা জরুরি। টাং টুইস্টার্স বুঝেন মানে জিহ্বাকে একটু বাঁকা তেরা করে বলা আর কি, অনেকগুলা যেমন আছে। যেমন একটা শুনে নাই, পিঠা পেপা পিকড এ প্যাক অফ পিকল পেপারস, আ প্যাক অফ পিকল পেপারস, পিঠা পেপা পিকড, এরকম একটা আছে না? ইফ পিঠা পেপা পিকড এ প্যাক অফ পিকল পেপারস, হোয়ার ইজ দ্য প্যাক অফ পিকল পেপার, হিসেবে পিঠা পেপা পিকড। সেরকম আর কি, বাংলা যেমন পাখি পাকা পেঁপে খায়। সো এভাবে বিভিন্ন এই টাং টুইস্টার্স প্র্যাকটিস করলে মুখের জড়তা কাটবে। এই যে আমি আপনাদের সামনে স্পন্টেনিয়াসলি কথা বলে যাচ্ছি, আমার কি কথা আটকেতেছে? হ্যাঁ, এরকম না। হয়তো আমি মাঝে মধ্যে আমার নিজের যে টোন, এলাকার যে টোন, সেটা আমি ব্যবহার করি, বিকজ আই লাভ দিস, আই ওয়ান্ট টু বি অরিজিনাল। আমি আহ, সুন্দর করে আপনাদের সামনে কথা বলছি, এট দ্য সেম টাইম আমার মাঝে মধ্যে আমার গ্রামের শব্দ
বা আমার বিভিন্ন জায়গায় কি থাকতে পারে বাংলায়, কিন্তু দেখেন, বাট আম স্পন্টেনিয়াস, আমি যে কথা বলছি অনর্গল ভাবে কথা বের হচ্ছে। সো রাইট, সো এটা কোথা থেকে আসছে? আই প্র্যাকটিসড টাং টুইস্টার্স, যেটার মাধ্যমে জিহ্বার জড়তা গুলা কেটেছে। আপনি যদি জিহ্বার জড়তা থাকে তাহলে টাং টুইস্টার্স প্র্যাকটিস করেন। ইউটিউবে, গুগলে শত শত টাং টুইস্টার্স দেওয়া আছে, এই ভিডিওস আছে, ইউ মাস্ট প্র্যাকটিস। ওকে, দেন হচ্ছে আইপিএ, যেটা না শিখলেও চলবে, বাট শিখলে একটু ভালো হয়, উইচ ইজ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। 44টা সাউন্ড আছে, পৃথিবীর যত শব্দ, ইংলিশ শব্দ আছে, কিভাবে উচ্চারণ হবে এক্স্যাক্টলি সেটা ওই আইপিএ দ্বারাই কিন্তু নির্ধারিত হয়। ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েশন 1876 সালে মনে হয়, যদি ভুল না করি, তারা এটা আবিষ্কার করে, এবং এখন পর্যন্ত পৃথিবীতে এটা হচ্ছে এই যে আইপিএ, যেটা দিয়ে সকল শব্দের উচ্চারণ করা হয় সঠিকভাবে, 100% সঠিকভাবে। ইংলিশ ইজ নট আ ফোনেটিক ল্যাঙ্গুয়েজ, দেয়ার ইজ নো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, যে ইংলিশের সাথে সাউন্ডের সম্পর্ক নাই। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু লার্ন ফোনেটিক্স। যদি আপনি পারেন শিখেন, না শিখলেও চলে, লেটার দিয়েও চালানো যায় যদি টেকনিক গুলা শিখেন। তো দ্যাটস মাই আপনাদের জন্য সাজেশন। এগুলা একটু স্টাডি করলে আপনাদের উচ্চারণ, যারা সুন্দর করে ইংলিশটা বলতে চান, এটাই। আর ফাইনাল একদম যে বাস্তবিক যে আমার যে আপনাদের জন্য সাজেশন, সেটা সেটা হইলো ন্যাচারাল, মানে আপনি নিজের মতো বলবেন। আপনি অনেক সময় অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট কি? অ্যাকসেন্ট হলো কোন একটা আঞ্চলিক টান, যেমন ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট। তো বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাকসেন্ট থাকে। আর ব্রিটিশদের মধ্যে বিভিন্ন এলাকা, বিভিন্ন রিজিয়নে কিন্তু ভিন্ন ভিন্ন উচ্চারণ। বাংলাদেশে যে সিলেট একরকম কথা বলতেছি, কিতা বা বালানি কিতা করো, তো তাদের টার্ম, নট এ নেটিভ সিলেট, আই এম ফ্রম সিলেটেড বাই দ্য ওয়ে। চিটাগাং দিলে দেখে দেখবেন আরেক রকম, বা খুলনায় যশোরে গেলে দেখে আবার আরেক রকম। বরিশাল, নোয়াখালী, তাদের তো বিখ্যাত সাউন্ড আছে আল্লাহর মধ্যে। তো দেখেন আমাদের বাংলার ভাষাতেই কত সুন্দর সাউন্ড, কত সুন্দর অ্যাকসেন্ট। তো সেম ভাবে ইংলিশ ভাষাতেও বিভিন্ন কান্ট্রি বা ইভেন একই কান্ট্রি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন টোনে কথা বলে, বাট ভাষা একটাই, ভাষা একটাই। সো অ্যাকসেন্ট শিক্ষা মানে শেখাটা জরুরি না। যেমন আপনি ধরেন ব্রিটিশ অ্যাকসেন্ট শিখবেন, বিশেষ ব্রিটিশ কোনটা শিখবেন? ব্রিটিশ অ্যাকসেন্টও কয়েকটা ক্যাটাগরি আছে, আপনি কোনটা শিখবেন? তো যেটা সব থেকে মানে কি, এটা হচ্ছে মডার্ন আরপি, ব্রিটিশ মডার্ন আরপি, মানে রিসিভড ল্যাঙ্গুয়েজ বলে এটাকে আর কি। সো ওইটা শিখতে পারলে সব থেকে স্ট্যান্ডার্ড যেটা। এবং আমরা আহ, আমি হাইলি সাজেস্ট করবো আপনাদেরকে কোনো অ্যাকসেন্টের পেছনে না ঘুরে ল্যাঙ্গুয়েজটাকে ইমপ্রুভ করেন, অনেক সুন্দর করে ইংলিশটা বলা শিখেন, যেটা হয়তো কত সহজ কাজ। ঠিক আছে, ইংলিশ শব্দ, ইংলিশ ভোকাবুলারি এনহান্সমেন্ট, আপনার ভাষাগত নলেজ বাড়ান, এবং আপনি ইংলিশ সুন্দর করে বলতে শিখেন আগে। বলা শেখার পরে দেন আর সাথে সাথে একটা শুদ্ধ উচ্চারণ শিখেন, যেটা সবাই বুঝবে। এই যে টেকনিক গুলা বললাম, এই টেকনিক গুলা ম্যানেজ করে যদি আপনি বলতে পারেন বা এগুলা শিখেন, তাহলে উচ্চারণ ঠিকঠাক হয়ে যাবে। সুন্দর উচ্চারণ বলে, এই যে আমি ইংলিশ বলি, আপনারা বুঝেন না, নর্মাল বাংলা যেভাবে কথা বলছি ইংলিশেও, আমার এই ইংলিশ পৃথিবীর যে কেউ বুঝবে, এটা আন্ডারস্ট্যান্ডেবল আর কি। তো এই আন্ডারস্ট্যান্ডেবল একটা ইংলিশ শিখেন, তারপরে যদি কোনো ভালো লাগে আমেরিকান অ্যাকসেন্ট বা ব্রিটিশ অ্যাকসেন্ট শিখতে পারেন। ওকে, আমি আশা করি বাস্তবিক একটা আপনাদেরকে ফিডব্যাক দিলাম। এখন আসেন, আর উচ্চারণ সুন্দর করা এবং ভাষা ইমপ্রুভ করার আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে প্রতিদিন আপনি লিসেনিং করবেন। কি লিসেনিং করবেন, কি শুনবেন? আপনি ইউটিউবে এইগুলা লিখে সার্চ দিবেন। নাস ডেইলি ইউটিউব চ্যানেল আছে, তৌটি টু টু অ্যাডভান্স, 6 মিনিট ইংলিশ, এটাও পাবেন ইউটিউবে, ওয়েবসাইট পাবেন। মোটিভেশনাল ভিডিও বা টেড টকস, ইসলামিক ভিডিও যদি দেখতে চান, মুফতি ম্যাং বা নোমান আলী খান বা জাকির নায়েক, যাকে ভালো লাগে, আমার কোনো সমস্যা নেই। বা ফানি ভিডিও, মিস্টার বিস্ট, হ্যাঁ, আলী আফজালের প্রোডাক্টিভ ভিডিও দেখতে পারেন, বা বিবিসি নিউজ, সিএনএন নিউজ, এগুলা দেখতে পারেন। তো এই জিনিসগুলো একটু ট্রাই করেন, প্রতিদিন শুনেন, বা মুভি ভালো ভালো লাগলে সেটা দেখেন, কিংবা হচ্ছে সংস ভালো লাগে, ইটস আপ টু ইউ, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ এনিথিং। তো আপনি এই অনুযায়ী এভাবে যদি একটু আগান, আপনার সফলতা নিশ্চিত, আপনার সফলতা আপনার হাতে। বাট এই এই বছরটা আপনার অন্যতম একটা গোল হওয়া উচিত, আপনি এট এনি কস্ট আপনি ইংলিশ শিখে ফেলবেন। ওকে, ইউ ডোন্ট নো হাউ, বাট আপনাকে শিখতে হবে, কারণ এই ইংলিশ ছাড়া এখনকার সময় আর সম্ভব না। আপনি ইংলিশ, আপনি শিক্ষিত বাট ইংলিশ জানেন না, আপনার এই শিক্ষা দিয়ে আসলে কোনো কাজ নাই। তো এটা দিয়ে হবে না, আপনি অনেক জায়গায় পিছিয়ে পড়বেন, জব সেক্টর বলেন বা আপনার কেরিয়ার বলেন, যাই বলেন না কেন, প্রতিটা জায়গায় আপনি পিছিয়ে পড়বেন যদি না ইংলিশ বলে পারেন। সো ইংলিশ শেখা, এটা সঠিক নিয়মে আগালে সহজ, ভুল পদ্ধতিতে শিখলে কঠিন। সো আমি চেষ্টা করতেছি আপনাদের বেসিকটা ঠিকঠাক করে দেওয়ার, এন্ড দেন আপনাদেরকে প্ল্যানিং দিচ্ছি, কোন প্ল্যানিং এ নিজে নিজে চেষ্টা করবেন, বাট কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া সফলতা আসে না, দুনিয়ার কেউই সফল হতে পারে না কষ্ট ছাড়া। যে এমনি বসে রইছে বা কোনো কষ্ট করে নাই, হুট করে একটা সফলতার চাবিকাঠি কিছু একটা হইলো, হয়ে গেল, সফল হয়ে গেল, নো, এরকম ইতিহাস নাই পৃথিবীতে। যারা কষ্ট করেছে তাদের
সবাই কষ্ট, মানে যারা সফল হয়েছে তারা সবাই কষ্ট করে শিখে জেনে বুঝে শ্রম দিয়ে কিন্তু যে কোনো সেক্টর, বিজনেস বলেন, জব বলেন, হোয়াট এভার ইট ইজ, তারা কষ্ট করে হয়েছে। সো আপনি যদি সফল হতে চান ইন টার্মস অফ ইংলিশ, বিজনেস, ক্যারিয়ার, হোয়াট এভার ইট ইজ, ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। সো এটা হচ্ছে মূলনীতি আর কি। সো আমরা আশা আশা করি প্ল্যানিং গুলো আপনাদের কাজে লাগবে। চলুন আমরা সেন্টেন্স মেকিং নিয়ে কিছু কথা বলি, বেশি না, 10-15 মিনিট লাগবে। আজকে পাস্টম নিয়ে শুধু আলোচনা করব, এবং ওয়াজওয়্যার নিয়েও কিন্তু অনেকের অনেক মিথ আছে। অনেকেই মনে করে যে পাস্ট টেন্স মানে ওয়াজওয়্যার, দ্যাটস নট রাইট। পাস্ট টেন্স মানে ওয়াজওয়্যার না, কেন না বলি। তো বুঝেন, আর ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। আমরা কিন্তু ক্লাসে হাজিরা দিচ্ছি, কে কে ক্লাস করতেছেন, আপনাদেরকে কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে। এট দ্য সেম টাইম প্রতিটা ক্লাস, প্রতিটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ। কিছু কিছু জানা হয়তো আপনার জানা, বাট অনেক কিছু অজানা, যেটা জানতেছেন, যেটা অন্য কোথাও আপনি পাবেনও না। তো সেই অনেস্টলি, মানে ভিতর থেকে যে একদম ভালোবেসে শেখানো, এটা হচ্ছে ব্যাপার। আর আজকে আমি আপনাদেরকে এজ আই প্রমিসড, আই হ্যাভ সেন্ড ইউ 500 বার্সের একটা পিডিএফ দিয়েছি। আহ, যারা পান নাই মেসেজ করে না, বা আবার গ্রুপে দিয়ে দিব আমি। এখন এটা অনেকে ওপেন করে হয়তো চাইনিজ লেখা দেখতেছেন। যদি এরকম লেখা দেখেন তাহলে বুঝবেন যে এটা পিডিএফ রিডার না থাকার কারণে। সো পিডিএফ রিডার নামের অ্যাপ আছে, এটা ইনস্টল করে প্লে স্টোর থেকে, যে কোনো অ্যাপ, পিডিএফ রিডার অনেকগুলো অ্যাপ আছে, যে কোনো একটা ইনস্টল করলে হবে। তো ওইটা দিয়ে ওপেন করলে দেন আপনি পড়তে পারবেন আর কি। তো ভার্ব শিখবেন, কেন ভার্ব শিখবেন দেখেন, ভার্বস ইজ কল দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশ ভাষার আত্মা, প্রাণ। সো এই ভার্বসটাকে শিখতে হবে। একটা বাক্য যখন আপনি বলেন, প্রথম সাবজেক্ট, তারপরেই কিন্তু ভার্ব। সো ভার্বটা কত গুরুত্বপূর্ণ, রাইট? সো ভার্বটাকে ঠিকঠাক ভাবে ব্যবহার করা। এবং ভার্বের তো 3টা ফর্মস থাকে, প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। আমরা আজকে ক্লাসে পাস্ট করে আলোচনা করব। পাস্ট মানে অতীত। আপনি ধরুন অতীতে একটা কাজ করেছিলেন, আমি করেছিলাম, সে করেছিল, তো সেক্ষেত্রে পাস্ট ফর্ম বা যে ভার্ব টু সেটা ব্যবহার করবে, সাবজেক্ট প্লাস ভার্ব টু। যেমন আমি জেগে উঠেছিলাম, তো ওয়েক মানে জায়গাটা, ওয়েকের পাস্ট ওক, আই ওক। আই ওক, সকালে জেগে গেছিলাম, আই ওক ইন দ্য মর্নিং, আই ওক আপ ইন দ্য মর্নিং। তারপর দেখেন, একটা কাজ করেছিলাম বললে সাবজেক্ট প্লাস ভার্ব টু হয় আর কি। এই যেমন একটা প্রশ্ন, যে যদি বলে আই কুকড, এর বাংলা কি হবে? কুক মানে রান্না করে না? তো এখন এর বাংলা কি হবে বলেন তো? আমি রান্না করেছিলাম, নাকি করব, নাকি করতেছি, কোনটা হবে? দেখি আপনারা পারেন কিনা। আই কুক। এক রান্না নাম্বারটা করেছিলাম। করেছিলাম। মাশাল্লাহ, মাশাল্লাহ, আমি রান্না করেছিলাম। সো বেসিকলি একটা কাজ করেছিলাম, তো আমি রান্না করেছিলাম, একটা কাজ করেছিলাম বলে যে কাজটা করেছিলাম, এটার পাঁচটম, ডিরেক্ট পাঁচটম, কোনো কথা নাই। সো তো পাঁচটম কখন ইউজ করতে হয়? একটা কাজ অতীতে করেছিলাম সেটা ব্যবহার করলে। অর্থাৎ যদি কোনো কাজ করা বোঝায় এবং সেটা অতীতে করেছিলাম, কাজটা অতীতে শেষ, এরকম যদি বোঝায় যে কাজটা করেছিলাম আমি, তখন সরাসরি পাঁচটম দিয়ে দিবেন, ওয়াজওয়ার দেওয়ার কোনো দরকার নেই। তাহলে ওয়াজওয়ার কখন দিতে হবে সেই আলোচনাটা করতেছি, তার আগে আমি ব্যাপারটা আর একটু ক্লিয়ারিফাই করতে চাই আপনাদেরকে এখানে। তো দেখেন, বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সাথে ছিল, ছিলাম, ছিলে, ললাম থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব টু। আর প্রশ্ন করলে ইন্টারোগেটিভ বাক্যে আপনি অক্সিলারি দিচ্ছেন, অক্সিলারি ডিড দিবেন, ডিড, ওয়াজার না, ওয়াজার দিবেন কন্টিনিউয়াস টেন্স, একটু পরে বলতেছি। দেখেন, ডিড দিবেন, ভার্ব দিবে, সাবজেক্ট দিবেন, ভার্বের 1 নম্বর ইংলিশ দিবেন, নট 2 নম্বর ইংলিশ, ভার্ব টু না। অর্থাৎ প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আবার ভার্ব ওয়ান। প্রবলেমটা বুঝলেন? অ্যাসার্টিভে সাবজেক্ট ভার্ব টু, একই বাক্য যদি প্রশ্ন বানান বা প্রশ্ন বলেন, সো ভার্ব ওয়ান। এটাই হলো প্রবলেম, একটু বুঝলে কিন্তু সহজ। দেখেন, করিম সকালে একটি কলা খেয়েছিল, অ্যাসার্টিভ বাক্য, সাবজেক্ট করিম, হ্যাঁ করিম। খাওয়ার ইংলিশ হচ্ছে ইট। ওকে, ইটের পাস্ট কি? এইট, করিম ইট। করিম খেয়েছিল, কি খেয়েছিল? একটি কলা, আবার হানা। ওকে, খাওয়া মানে ইট না, ইটে যে ইট মানে খাওয়া, খেয়েছিল, ছিল, ছিলাম আছে, এরকম হলে অতীতে খেয়েছিল সকালে। সকাল মানে 1 মিনিট আগে হলে অতীত, 5 মিনিট আগে হলে অতীত, সকাল হলে তো আরো অতীত। তো অতীত বোঝালে, একটা কাজ করেছিল, করেছিলাম বোঝালেই সাবজেক্ট প্লাস ভার্ব টু। ইট মানে খাওয়া, খাওয়ার যে ভার্ব টু, ইটের ভার্ব টু হচ্ছে এইট। দ্যাটস ওয়াই উই এখানে উই ইউজড এইট। ওকে, করিম এইট, করিম কি খেয়েছিল? একটি কলা, সকাল, ইন দ্য মর্নিং। অ্যাসার্টিভ, নো প্রবলেম। এখন আসেন প্রশ্ন, তুমি কি গত মাসে মোবাইল ফোনটি কিনেছিলে? প্রশ্ন হলে আমরা জানি যে প্রশ্নের উত্তরটা দেখতে হয় ইয়েস নো কোয়েশ্চেন হলে অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব। আর এখানে অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব। তুমি কি গত মাসে এই মোবাইল ফোনটি কিনেছিলে? হ্যাঁ না না বলা যাবে, অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব। অক্সিলারি কি হবে? ডিড, সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ। ওকে, ডিড ইউ। এই যে দেখেন, এখানে বাই দিলাম, কিন্তু কিনার ইংলিশ বাই,
মানে এটার ভার্বটা হচ্ছে বোট, বাই, এই যে বোট, বোট। আপনি কিন্তু ভার্ব টু দিচ্ছেন না, এখানে ভার্ব ওয়ান দিচ্ছেন প্রশ্নের ক্ষেত্রে। এটাই হলো একটা মনে রাখার ব্যাপার। সো ডিড সাবজেক্ট ভার্ব ওয়ান। প্রশ্নের ক্ষেত্রে ইন্টারোগেটিভ বাক্যে প্রথমে ডিড দিবেন, সাবজেক্ট দিবেন, ভার্ব দিবেন। কখন দিবেন? কিনেছিল, একটা কাজ করেছিল, ছিল ছিলাম ছিলে দেখলে এরকম। ডিড ইউ বাই দিস মোবাইল ফোন গত মাসে লাস্ট মান্থ? ডিড ইউ বাই দিস মোবাইল ফোন লাস্ট মান্থ? করিম এইট আ বানানা ইন দ্য মর্নিং। ডিড ইউ বাই দিস মোবাইল ফোন লাস্ট মান্থ? ডিড সাবজেক্ট ভার্ব, ডিড ইউ বাই দিস মোবাইল ফোন লাস্ট? গতকাল তারা কোথায় খেলছিল? ডব্লিউএস কোয়েশন হা না দিয়ে আনসার দেওয়া যাবে না। ডব্লিউএস ওয়ার্ড প্রথমে বলেন ওয়ার ডিড সাবজেক্ট, হ্যাঁ, ওয়ার ডিড দে প্লে ইয়েস্টারডে, ওয়ার ডিড দে প্লে ইয়েস্টারডে, ডব্লিউএস অক্সিলারি সাবজেক্ট ভার্ব, ওয়ার ডিড দে প্লে ইয়েস্টারডে। তাহলে করিম এইট আ বানানা ইন দ্য মর্নিং। ডিড ইউ বাই দিস মোবাইল ফোন লাস্ট মান্থ? ওয়ার ডিড দে প্লে ইয়েস্টারডে? তো আমরা যেটা বুঝলাম, একটা কাজ করেছিল এরকম, ছিলাম ছিল একটা সাবজেক্ট প্লাস ভার্ব টু। প্রশ্ন করলে ইন্টারোগেটিভ বাক্য হিসেবে অক্সিলারি ডিড, ডিড সাবজেক্ট ভার্ব ওয়ান। প্রশ্নের ক্ষেত্রে ওয়াজার দেওয়া যাবে না। এখন প্রশ্ন, আচ্ছা তাহলে ওয়াজার কখন দিতে হবে? ওয়াজার দিতে হবে যদি কিনা কন্টিনিউয়াস টেন্স হয়। কিরকম? বাক্য যেমন ধরেন, করিম সকালে একটি কলা খাইতেছিল, অর্থাৎ মাঝখানে যদি একটা তে থাকতো, মানে কন্টিনিউয়াস হতো, কন্টিনিউয়াস খাইতেছিল বা খাচ্ছিল, তখন আপনি ওয়াজার দিতেন, করিম ওয়াজ ইটিং। আচ্ছা আপনি বলেন তো, এখানে কি তে ছিল আছে, খাইতেছিল দেখতেছিল আছে? নাই তো, নাই তো নাই, ওয়াজারও আসবে না। তো কন্টিনিউয়াস কিনা, ছিলাম চিলে থাকলে ইউ হ্যাভ টু সি ভেরি কেয়ারফুলি উইথ পে রেপিটেশন, যে এটার সাথে, মানে এটার সাথে কন্টিনিউয়াস কিনা, এটা এটা কন্টিনিউয়াস কিনা, এটা তেছিল আছে কিনা, করতেছিল এরকম বোঝাচ্ছে কিনা বলতে হবে। যদি এরকম থাকে তাহলে এই যে করিম ওয়াজ ইটিং হবে। এখানে কি তে আছে, কন্টিনিউয়াস বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। দ্যাটস আমরা এখানে এটা দিব না। করিম এইট আ বানানা সকালে ইন দ্য মর্নিং, করিম এইট আ বানানা। আর প্রশ্ন করলে ডিড সাবজেক্ট বারবার, ওয়াজার দিবেন না। কন্টিনিউয়াস হলে ওয়াজার দিবেন। এই যে কিনতেছিল কিন্তু বলে নাই, সো দ্যাটস ওয়াই এখানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে না, দ্যাটস ওয়াই আমরা ডিড সাবজেক্ট ভার্ব দিলাম। সো এটা হলো ব্যাপার আর কি। লাস্ট ডেতে একজন রিকোয়েস্ট করেছিলেন, উনি আছেন কিনা একটু আওয়াজ দিবেন। যে আমি প্রশ্ন করার অপশন দিয়ে রাখলাম এখানে, কারো কোন প্রশ্ন থাকলে আমার চ্যাটে বললেন। এনি প্রশ্ন, নো প্রবলেম। যে প্রেজেন্ট পারফেক্ট এবং কিসের ক্ষেত্রে পার্থক্যটা, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পলের মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য, দ্যাটস ওয়াই আমি ওনার জন্য এই ক্লাসটা, এই জায়গাটা ডিজাইন করে রাখলাম। যিনি বলছেন প্রশ্নটা আছেন কিনা, আমি তো আপনাকে উত্তরটা দিতে চাই। যাই হোক, সেটা হলো পার্থক্যটা খুব সিম্পল। একটা কাজ করেছি, মানে দুইটাই অতীতের কথা, বুঝেন? মানে আমি একটু পিছন থেকে শুরু করে, না হলে অনেকেই বুঝতে পারবেন না। আমরা এর আগের ক্লাসে হয়তো পড়িয়েছিলাম, নাকি গত ক্লাসে কি যেন, যে একটা কাজ করেছি, হ্যাঁ করেছি, এচি থাকলে হ্যাভেস প্লাস ভার্ব থ্রি। প্রশ্ন করলে হ্যাভেস সাবজেক্ট আগে নিয়ে আসবেন, ইউ নো দিস, হ্যাঁ। একটা কাজ করেছি, এচি থাকলে আমরা সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্ব থ্রি। ওকে, আর আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে বাংলা বাক্যের সাথে ছিলাম ছিলে, লোলাম থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব টু। প্রশ্নের ক্ষেত্রে এটা, এনিওয়ে প্রশ্নের ক্ষেত্রে ওটা আমি কেটে ফেলি, তাহলে ব্যাপারটা আর একটু ইজিয়ার হয়ে যাবে। প্রশ্ন ক্ষেত্রটা বাদে এই যে দেখলেন, এই যে দেখেন পার্থক্যটা বোঝেন। এটাও কেটে ফেলি। এখন দেখেন, আরে কোনো ট্রানজেকশন দরকার নাই। এখন দেখেন, এই যে আমি লিখলাম এই জায়গাতে, পার্থক্যটা হলো, সরি, বাংলা বাক্যের শেষে এচি থাকলে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্ব থ্রি। আর প্রশ্ন করলে আপনি কি করবেন? প্রশ্নের ব্যাপার আসতেছে না এখানে। আর আজকে আজকে যা শিখলাম সেটা হলো বাংলা বাক্যের সাথে ছিলাম ছিলে থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব টু। এখন এই দুইটা কথা কিন্তু অতীতের, বুঝলেন? মানে আমি ইংলিশ লাইফ টাইম থেকে ইংরেজি শিখেছি, তো এটা অতীতে শিখেছি। ওকে, তারপর হচ্ছে করিম সকালে একটি কলা খেয়েছিল, এটাও অতীতের এই কথা। বাট পার্থক্যটা হলো, বাংলায় যদি দেখি তাহলে একটা কাজ করেছি, এচি থাকতেছে, এচি থাকলে আপনি হ্যাভেস দিবেন। বাংলায় যদি দেখি তাহলে এখানে ছিলাম চিলে থাকতেছে, এই যে কে ছিলাম চিলে থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব টু দিবেন বাংলায়। এখন আসেন, কিছু কিছু জায়গায় এচো থাকা সত্ত্বেও সাবজেক্ট প্লাস ভার্ব টু হয়ে যায়, বা একই রকম হয়ে যায়। সেটা কোন জায়গায় একটু বুঝিয়ে বলি। ধরেন
যদি অতীতের নির্দিষ্ট একটা সময় অথবা অতীতের কথা আপনি বুঝতে পারেন যে কথাটা অতীতের, কাজটা অতীতেরই কথা, অতীতের শেষ, তাহলে এটা সাবজেক্ট প্লাস ভার্ব টু হবে। এত এচ আছে এচই থাকলেও কিন্তু ভার্ব টুই হবে। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন বললাম, আহ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো উনি যে বলেছেন, উনি তো অনেক আগে বলেছেন, তাই না? তো এটা বোঝা যাচ্ছে যে অতীতের কথা। তাহলে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেট, সে মানে বলা, ভার্ব টু সেট, অনেক অতীতের আগের কথা। কিন্তু এখন যদি আইসা বলি যে বর্তমান একজন পার্সনের নাম বলবো, কার নাম বলবো? আহ, কার নাম বলবো? বিখ্যাত পার্সন বা এনিওয়ান, যেমন আহ আরে কি একটা অবস্থা, আমার তো শর্ট টাইম মেমোরি লস। আচ্ছা, এনিওয়ে, মানে বর্তমানে ধরেন আমি বলেছি কথার কথা, ঠিক আছে? তো তাহলে তাহলে আমি বলেছি, আমি তো এখন আছি। তো সেই জায়গাতে এটা হবে আই হ্যাভ সেট। বোঝা গেল? একই কথা, অতীতের কথা হলে আপনি যদি বুঝতে পারেন, তখন এটা সাবজেক্ট প্লাস ভার্ব টু দিবেন। আর যেটা বর্তমানে বলেছি এরকম বলে হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি। ব্যাপারটা মনে একটু কঠিন হয়ে গেছে। আমি অন্য আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। যদি অতীতের সময় উল্লেখ থাকে, তাহলে সরাসরি সাবজেক্ট প্লাস ভার্ব টু দিয়ে দিবেন। আর সময় উল্লেখ না থাকে, নর্মালি একটা কাজ করেছে এরকম বললে হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি দিবেন। অর্থাৎ টাইমটা আছে কিনা, মানে কোনোভাবে আপনি এটা বুঝতে পারছেন কিনা যে কথাটা অতীতের কথা, অতীতেই শেষ। যদি এরকম হয় তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব টু। আর একটা কাজ করেছি এচো এচি, এটা অতীতেই করেছি, বাট ওইটার সব রিলেশন বা ওইটার ফলাফল বর্তমানেও আছে, সেই ক্ষেত্রে হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি। দ্যাট মিনস ইটস অল অ্যাবাউট অতীতের সময় আছে কিনা। যদি অতীতের সময় থাকে, তাহলে আপনি সাবজেক্ট প্লাস ভার্ব টুই দিবেন। আর সময় না থাকলে নর্মালি, এই যে দেখেন, আমি ইংলিশ লাইফ থেকে ইংরেজি শিখেছি, কখন শিখেছি কোনো সময় টময় নেই, একটা কাজ করেছি এচো এচি বলছে, বলা হলো, সেই ক্ষেত্রে হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি দিবেন। এটা হলো, আমি একটা শর্টকাট এক্সাম্পল দিলাম। ও এখানে তো কিছু এক্সাম্পল আছে। দেখেন দেখেন, এখানে এক্সাম্পল আমি অ্যাড করে দিয়েছি। আই ভিজিটেড ইন্ডিয়া লাস্ট ইয়ার। এই যে লাস্ট ইয়ার একটা সময় আছে, স্পেসিফিক টাইম, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব টু হলো। আর আমি যদি কোনো সময় না বলি, নো স্পেসিফিক টাইম যদি না বলি, কোনো সময় না বলি, যেমন আমি ইন্ডিয়া ভিজিট করেছি, কখন ভিজিট করেছি এটা বললাম না, সেটা হবে আই হ্যাভ ভিজিটেড। তো অতীতের সময় থাকলে লাস্ট ইয়ার মানে গত বছর, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব টু ডিরেক্টলি। সময় না থাকলে হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি। তারপর দেখেন, সে আমাকে গতকাল কল দিয়েছিল। সো এটা অতীতের সময় আছে, সাবজেক্ট প্লাস ভার্ব টু। অতীতের সময় থাকলে অতীত, একদম ফিক্সড অতীত, তাহলে হি কলস মি ইয়েস্টারডে। সে আমাকে কল দিয়েছে, কখন দিয়েছে এটা কোনো নির্দিষ্ট টাইম নাই, হি হ্যাজ কলড মি। বোঝা গেল? তো একইভাবে আমি অনেকগুলো এক্সাম্পলস দিয়ে ব্যাপারটা এখানে ক্লিয়ার করলাম। সময় যেহেতু কম, আমরা সামনে চলে যাই। এখন গুরুত্বপূর্ণ যে আলোচনাটা, সেটা হচ্ছে, আর 5 মিনিট লাগবে, ওয়াজের ব্যবহার। ওয়াজের যে সমস্যাটা, সেটা হলো ওয়াজেরও এমিজারের মতো তিনটা ব্যবহার আছে, আপনারা জানেন কিনা? একটা তো মোরলেস সবাই জানেন, ঠিক আছে, যে অতীতে কন্টিনিউয়াস টেন্স, একটা কাজ করতেছিলাম, শিখতেছিলাম, বলতেছিলাম। সো এরকম হলে ওয়াজের প্লাস ভার্ব আইএনজি, ঠিক আছে, অতীতে চলমান কোনো কাজ করতেছিলাম বোঝালে সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্ব আইএনজি। যেমন আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, মাঝখানে একটা তে আছে, খেয়াল করে দেখেন, অপেক্ষা করতেছিলাম, তেছিলাম আছে। সো আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। অলরাইট। কিন্তু এটা হলো কন্টিনিউয়াস টেন্স, যেটা ওয়াজের সব থেকে কমন ব্যবহার এবং আপনারা জানেন। আর এখন এই যে মনে করেন যে প্রথম দুইটা, যেটা এমিদারের মতোই, এমিদার বর্তমান, আর এটা হচ্ছে ওয়াজের, প্রথম দুইটি, এই দুটি কিন্তু একটু অজানা থাকতে পারে আপনাদের, তাই বলছি যে দেখেন, আহ, অতীতে বাংলা বাক্যের শেষে ক্রিয়া না থাকলে সাবজেক্ট প্লাস ওয়াজের। অর্থাৎ যেমন আমি গতকাল অসুস্থ ছিলাম, এখানে গতকাল অসুস্থ তো ছিলাম, অসুস্থ শব্দ কি কোনো ক্রিয়া, কোনো কাজ করা বোঝাচ্ছে না? অসুস্থ একটা শারীরিক অবস্থা, এটা একটা অ্যাডজেক্টিভ। সো ক্রিয়া না থাকার কারণে আমরা এখানে আই ওয়াজ সিক ইয়েস্টারডে, আই ওয়াজ সিক ইয়েস্টারডে, আমি গতকাল অসুস্থ ছিলাম, আই ওয়াজ সিক ইয়েস্টারডে। ওকে। তো ওয়াজ কখন, ওয়ার কখন, সেটাও সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সিঙ্গুলার হলে আই, হি, শি, ইট, করিম, কামাল হলে ওয়াজ সিঙ্গুলার, একজন বোঝালে বা একটি বোঝালে। আর প্লুরাল, একের অধিক, উই আর, ইউ আর, দে আর, প্লুরাল হলে আর। কথা ক্লিয়ার? যেমন আই ওয়াজ সিক ইয়েস্টারডে, আমি গতকাল অসুস্থ ছিলাম, এখানে কোনো কাজ করা বোঝায় নাই, সেই কারণে ওয়াজ ওয়ার। দিস ইজ নাম্বার ওয়ান ব্যবহার ওয়াজ এর। নাম্বার টু হচ্ছে ক্রিয়ার সাথে হয়েছিল, হয়েছিলাম আলাদাভাবে থাকবে, সেই ক্ষেত্রে ওয়াজ এর হবে প্লাস ভার্ব থ্রি হবে।
আপনারা বলতে পারেন স্যার আমরা তো জানি ওয়াজের সাথে ভার্ব আইএনজি। ঠিকই জানেন, এই যে এটা ঠিকই জানেন ওয়াজের প্লাস সাথে ভার্ব আইএনজি হয়। কখন হয়? যদি করতেছিলাম বোঝায় তখন হয়। আর যেটা আপনারা জানেন না, এরকম প্রশ্ন যাদের তাদেরকে বলছি, যেটা জানেন না সেটা হচ্ছে ওয়াজের আরো একটা ব্যবহার আছে, সেটা হলো ক্রিয়ার সাথে হয়েছিল বা হয়েছিলাম থাকলে ওয়াজার প্লাস ভার্ব থ্রি, এটা প্যাসিভ সেন্টেন্স। ওয়াজার প্লাস ভার্ব থ্রি, ভার্ব আইএনজিও হচ্ছে, ভার্ব থ্রিও হচ্ছে। ভার্ব আইএনজিটা জানেন, এটা জানেন না, সো আজকে থেকে জেনে নেন কখন হবে সেটা একটু খেয়াল করে দেখেন। একটা ক্রিয়া থাকবে, ক্রিয়ার সাথে মানে আহ, হয়েছিল হয়েছিলাম থাকবে। এরকম যদি হয় বাক্যে কখনো দেখতে পারে, তাহলে ওয়াজার প্লাস ভার্ব ভার্ব থ্রি হবে। রুমটি সকালে ঝাড়ু দেওয়া হয়েছিল। এখানে ঝাড়ু দেওয়া কিন্তু একটা কাজ। ঝাড়ু দেওয়ার ইংলিশ হচ্ছে সুইপ। সুইপ শব্দের অর্থ ঝাড়ু দেওয়া, দুইটা মিলেই ঝাড়ু দেওয়া। তো ঝাড়ু দেওয়া সুইপ যদি হয়, ক্রিয়ার সাথে একটা হয়েছিল আছে, ঝাড়ু দেওয়ার সাথে ঝাড়ু দেওয়া ক্রিয়া এর সাথে হয়েছিল আছে। এই যে সাথে যদি এরকম হয়েছিল হয়েছিলাম থাকে, তাহলে ওয়াজার প্লাস ভার্ব থ্রি হবে। রুমটি সকালে ঝাড়ু দেওয়া হয়েছিল, তাহলে দ্য রুম ওয়াজ সোয়েপ্ট ইন দ্য মর্নিং। সুইপের ভার্ব থ্রি সোয়েপ্ট। দ্য রুম ওয়াজ সোয়েপ্ট ইন দ্য মর্নিং, রুমটি সকালে ঝাড়ু দেওয়া হয়েছিল। ওকে, একটা কাজকে করা হয়েছিল, ওয়াজ প্লাস ভার্ব থ্রি, ওয়াজের প্লাস ভার্ব থ্রি, দ্য রুম ওয়াজ সোয়েপ্ট ইন দ্য মর্নিং। আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। ওকে, তো আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো খুবই সিম্পল, যে একটা বাক্যের শেষে ক্রিয়া না থাকলে সাবজেক্ট প্লাস ওয়াজ এর, আর ক্রিয়া নাই, যেমন অসুস্থ ছিলাম, আই ওয়াজ সিক স্টার্টে। দুই নম্বর হচ্ছে ক্রিয়া থাকবে ঠিক আছে, বাট ক্রিয়ার সাথে হয়েছিল বা হয়েছিলাম থাকবে। একটা কাজকে করা হয়েছিল বা করা, এরকম যদি বোঝায়, হয়েছিল হয়েছিলাম বা হয়েছিল যদি হয়, সেই ক্ষেত্রে সেম জিনিস ওয়াজ এর প্লাস ভার্ব থ্রি হবে। যেমন দ্য রুম ওয়াজ সোয়েপ্ট ইন দ্য মর্নিং। আর যেটা কন্টিনিউয়াস টেন্স, করতেছিলাম, শিখতেছিলাম, খাইতেছিলাম, তেছিলাম থাকলে কন্টিনিউয়াস অতীতে চলমান, সো ওয়াজ এর প্লাস ভার্ব আইএনজি, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। আমি আশা করি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে অনেক ভ্যালু দিতে পেরেছি। ভ্যালু দিতে পারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস ফর মি, আপনাদেরকে যেন একটা ভ্যালু দিতে পারে। বাট আনফরচুনেটলি আমাদের কিন্তু আরো অনেক আছে, এগুলো আমি কাভার করতে পারলাম না, নিজেরা দেখে নিন। আর প্রতিদিন কিন্তু আমি 30টা করে শব্দ দিচ্ছি, ফ্রেজ দিচ্ছি, এগুলা শিখতেছেন কিনা আমাকে জানাবেন। এই যেখানে অনেকগুলা শব্দ দেয়া আছে, আজকেও এগুলো দিলাম, শিখে নিন। আর আজকের স্পিকিং টপিক হচ্ছে এটা রেস্টুরেন্ট। আমি টপিকটা দেখাতে দেখাতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেই, প্রশ্নের উত্তরগুলো দেখি কে কে প্রশ্ন করেছেন। ওকে ওকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এস বা ইএস, দেখি দেখি, মিস্টার আনোয়ার বললেন স্যার এস ইএস এর পাস্টের বাংলা লিখবেন, ঠিক আছে? ফর্মটা একটু ভালো করে বুঝে দেন। মানে এস বা ইএস পাস্ট ফর্মে বসে না, এটা শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল টেন্সে প্রেজেন্ট ফর্মে বসে, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে ব্যাপার আর কি। কয়টা টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখতে স্পিকিং এর জন্য আমি বাংলিশ ভালো পড়তে পারি না, মানে স্পিকিং এর জন্য কয়টা টেন্স সম্পর্কে ভালো করে ধারণা দরকার? সাতটা টোটাল। টোটাল টেন্স আছে 12টা টেন্স, তো বুঝেন যে মানে আমরা কখন একটা কাজ করতেছি, এটা অতীত নাকি বর্তমান, বা কোনো কিছুর অবস্থায় কখন বোঝাচ্ছি, অতীত বর্তমান নাকি ভবিষ্যৎ, এই ব্যাপারটাকে টেন্স বলে। ঠিক আছে, মানে কাল, কখন কাজটা কখন হচ্ছে সেই কথাটা বলার সিস্টেম আর কি। তো এটা টোটাল 3 প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। প্রত্যেকটার ভিতরে আবার 4টা করে আছে: প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, বা ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রে এরকম 4টা, ফিউচারের ক্ষেত্রে 4টা। বাট আনফরচুনেটলি আমাদের সবগুলো লাগে না, টোটাল 12টার মধ্যে 7টা লাগে। লাগে না কোনগুলো বলে দিই, যেমন ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস জীবনেও লাগে না, বাস্তব জীবনে একবারও বলেন না। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও লাগে না, একবারে বলেন না। সারা এগুলো বইয়ের মধ্যেই থাকে, বাস্তবে লাগে না। তো কোন জিনিস শিখতে হবে না, এটা এটা কিন্তু এটা কিন্তু মনে করেন যে এটাও জানা জরুরি, ঠিক আছে? স্যার বলছিলাম এস এন ইএস, ও এস কখন, ইএস কখন, এরকম। সাধারণত এস যে শব্দের যে ভার্বের শেষে মনে করেন যে এস এইচ সি এইচ এক্স ওয়াই থাকে, এগুলোর সাথে ইএস হয় আর কি। সময় কম তাই দ্রুত কথা বলছি। কোয়েশ্চন আছে, চট করে ফেলুন কোয়েশ্চনটা, মাইক এখানে টাইপ করে ফেলুন। মাইক অন করে করার ওই টাইমটা পাচ্ছি না, আমি সরি। রুমে একটু যারা দেওয়া হয়েছে একটু, রুমে আপনি বললেন রুমতে যারও দেওয়া হয়েছিল, বাংলায় লিখেন না, এগুলা কি লিখেন বাংলিশ, এগুলো আমার। রুমতে যারও দেওয়া হয়েছে, এখানে বলে ওয়াজ হইতো, কিন্তু আপনি বললেন ওয়াজ, এখানে হচ্ছিল বললে, হ্যাঁ। সরি, বুঝে নেই প্রশ্নটা।
বাংলা লেখেন কাইন্ডলি, হ্যাঁ। এবার আমি বাংলিশ বুঝতে পারি না বেশি। আর বাংলিশ মানে হচ্ছে না লেখা। ও, হ্যাঁ, আমি যেটা বলেছি ঠিকই আছে, ভুল নাই। অলরাইট। আবু তোহা আদনান হুজুরের কথা বলুন। আমি সরি, আমি আসলে ওনার কি কোনো অসুবিধা হয়েছে কিনা, উনি একজন স্কলার এনিওয়ে, জানি না আসলে। আমি বাই দ্য ওয়ে, আমি কিন্তু ফেসবুক বা ইউটিউব ইউজ করি না। কোনো পোস্ট দেওয়া লাগলে ল্যাপটপ থেকে দিয়ে চলে আসে, আমার সময় অনেক ভ্যালুয়েবল। তো আমি ইউজ করে আমি জানি না দেশের খবর কি হচ্ছে না হচ্ছে, রাজনৈতিক খবর আমি জানি না, সরি। গতকাল স্লাইড দেন নাই, দিয়েছি, আপনি তো দেখেন নাই। আর না হলে ওকে, থ্যাংক ইউ, খুব খুব চমৎকার ফিডব্যাক দিয়েছেন একজনে। ডিড এর ব্যবহার বুঝে নেয়। ক্রিয়া থাকলে ডিড হবে, আর ক্রিয়া না থাকলে ডিড হবে না, ওকে। ওয়াজার প্লাস ভার্ব থ্রি, ভালো করে বলেন। আচ্ছা, ওয়াজার প্লাস ভার্ব থ্রি হচ্ছে একটা কাজকে করা হয়েছিল, হয়েছিলাম তাকে ওয়াজার প্লাস ভার্ব থ্রি, এটাই আর কি। নেইবারের বানানটা কেমন হবে? এটা তো গুগল করলে পাবেন। উচ্চারণ হচ্ছে নেইবার, জিএস এর উচ্চারণটা হয় না এখানে, হ্যাঁ। নেইবার, তারপর হচ্ছে ডটার, থট, থ্রো, এ ধরনের শব্দ জিএস উচ্চারণ হয় না। যারও দেওয়া হয়েছে মানে কাজটা আপনি বললেন ওয়াজ হবে, হচ্ছিল বললে তো ওয়াজ হওয়ার কথা। এখানে কন্টিনিউয়াসের কোনো ব্যাপার না, এটা প্যাসিভের ব্যাপার। এটা প্যাসিভের ব্যাপার, ওকে। এটা হলো ক্রিয়ার সাথে হয়েছিলাম থাকলে তখন ওয়াজার হয়, ভার্ব থ্রি হয়। আর যদি হয় যে রুমটি ঝাড়ু দেওয়া হচ্ছিল, তাহলে দ্য রুম ওয়াজ বিং, এখানে বিং একটা যুক্ত হতো, ওয়াজ বিং সোয়েপ্ট। এটা কিন্তু প্যাসিভ। প্যাসিভ সম্পর্কে হয়তো একটু কম জানেন, দ্যাটস ওয়াই এমনটা মনে হচ্ছে। ওকে, এটা প্যাসিভের ব্যাপার। ওকে, আমি মোটামুটি অনেক প্রশ্ন কভার করেছি। যদি কোনো কিছু করতে না পারি, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সময় কম, বুঝতেই পারেন আমাদের নির্দিষ্ট সময় শেষ করতে। ওকে, এটা একটা স্ক্রিনশট নেন। টপিক হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের সঠিক উচ্চারণ হচ্ছে রেস্টুরেন্ট, অনেকে রেস্টুরেন্ট বলেন, সবাই বলেন, অধিকাংশরাই। সঠিক হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, ওকে। প্রশ্নগুলো বুঝিয়ে দিয়ে স্ক্রিনশট দেন। হাউ অফেন ডু ইউ ইট আউট? স্পিকিং রুমে যাবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসই হচ্ছে শেষ কথা, ওকে। ভাষা শেখার ক্ষেত্রে প্র্যাকটিস ইজ দ্য আলটিমেট থিং। আলটিমেট মানে এটার পরে কোনো কথা নেই। সো প্রথম প্রশ্ন, হাউ অফেন ডু ইট আউট? কত ঘন ঘন তুমি বাইরে যাও? উইথ হুম ডু ইউ গো? কার সাথে যাও? আনসার হচ্ছে আই অফেন ইট আউট অন অন উইকেন্ডস। উইকেন্ডে আমি বাইরে যাই। হোয়েন আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস, আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, ওকে। হ্যাং আউট মানে সময় কাটানো বা আড্ডা দেওয়া। নাম্বার টু, উইচ রেস্টুরেন্টস ডু ইউ ইউজুয়ালি ভিজিট? স্ক্রিনশট নিয়েছেন? কোন কোন রেস্টুরেন্টে তুমি সচরাচর ভিজিট করো? আনসার হচ্ছে আই ইউজুয়ালি ভিজিট আ রেস্টুরেন্ট ইন মাই নেইবারহুড নেম কিং ক্যাফে, ওকে। সো নাম্বার থ্রি, হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ এনজয় ইটিং? কোন ধরনের খাবার তুমি খাইতে এনজয় করো? ফাস্ট ফুড নাকি ট্রেডিশনাল ফুড? ফাস্ট ফুড তো বুঝেন, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, এগুলো আর কি। আর ট্রেডিশনাল ফুড মানে আমাদের দেশীয় খাবার। তো কোনটা? আনসার হচ্ছে আই এম ইন্টারেস্টেড ইন ট্রেডিশনাল ফুড, ফাস্ট ফুড ইজ নট সুইটেবল ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো না। নাম্বার ফোর, হাউ মাচ ডু ইউ ইউজুয়ালি পে ওয়েন ইউ ইট আউট? বাইরে যখন খাও কত টাকা পে করো? ইটস নট ভেরি এক্সপেন্সিভ। এই তো জাস্ট অ্যারাউন্ড 500 টাকা ফর ইস্ট মিল। প্রত্যেকটা মিলের জন্য 500 টাকার আশেপাশে হবে। নাম্বার ফাইভ, ডু ইউ এনজয় স্পাইসি ফুড? তুমি কি স্পাইসি ফুড বা মশলাযুক্ত জালযুক্ত খাবার পছন্দ করো? আনসার হচ্ছে ইয়েস আই ডু, আমি করি, স্পেশালি অন কোল্ড ডেজ, বিশেষ করে ঠান্ডা দিনে। নাম্বার সিক্স, ডু ইউ অফেন হ্যাভ সফট ড্রিঙ্কস? এই যে হ্যাভ এর ব্যবহার বলেছিলাম না, 3 নম্বর ব্যবহার। এই যে হ্যাভ মানে এখানে পান করা, লাস্ট ক্লাসে বলেছিলাম লেক্সিক্যাল ভার্ব। সো হ্যাভ সফট ড্রিঙ্কস ওয়েন ইউ ইটিং আউট, যখন তুমি বাইরে খাও কোমল পানীয় কি পান করো? হ্যাভ সফট ড্রিঙ্কস মানে সফট ড্রিঙ্কস, কোমল পানীয় পান করো কিনা? নো, নট অফেন, না অত বেশি না। ওয়েন আই গো টু পার্টিস উইথ মাই ফ্রেন্ডস আই হ্যাভ সফট ড্রিঙ্কস, আমি সফট ড্রিঙ্কস পান করি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ গাইস। তাহলে অনেকের প্রশ্ন হয়তো আনসার দিতে পারি নাই, কিছু মনে করে না প্লিজ। আমি সর্বোচ্চ ট্রাই করছি। আর পুরো ক্লাসের ভিডিও তো ইউটিউবে দেওয়া থাকবে, আর একটু দেখে নিন তাহলে কি হবে। এখন একজন বলেন হোমওয়ার্ক দিবেন না, হোমওয়ার্ক তো অলরেডি দিয়ে দিছি।
আর গত হোমওয়ার্কের আনসার হচ্ছে এটা, এটা একটু মিলাই নেবেন। যেমন মানুষ, ইংলিশ, হিউম্যান বিং, শুধু হিউম্যান বললেও চলবে, সমস্যা নাই। খেলাধুলার সাথে সম্পর্কিত মাঠের আগে অন বসে এমনিতে ইন বসে, যেমন মাসে, এগুলো একটু মিলাই নেবেন কোনটা কি হইলো না হইলো। তাহলে আর আজকের হোমওয়ার্কটা হচ্ছে এটা, এগুলো মানে অডিও পাঠাবেন গ্রুপে। অলরাইট, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর স্টেইং টিল দি এন্ড এন্ড লাভ ইউ গাইস, ইউ গাইস আর রিয়েলি অ্যামেজিং। ওকে, আমাকে গ্রুপে অ্যাড করেন, আপনি আমাকে মেসেজ দিয়ে রাখেন প্লিজ, আমি দেখবো না ফ্রি হয়ে। আর না হলে আপনি যার মাধ্যমে আসছেন তাকে কি করেন আর কি, মেসেজ দিলেই হবে। আমার ফেসবুক আইডির নাম, যারা আমার আইডিতে নাই, কামরুল রিয়াদ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। বা যে যে আইডিতে আছে, আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্টস টু ম্যানেজ মাই ক্লাসেস এন্ড এভরিথিং।